নিহত একজন। লিখেছেন আনন্দ বাগচি। কলকাতা তখন এই রকমই, একটা কয়েন টস করার মতো। কখন যে কোন পিঠ পড়বে কেউ জানে না। ভাগ্য এবং দুর্ভাগ্য এমনিভাবেই পিঠোপিঠি খেলছে। আলো এবং অন্ধকার, কিংবা বলা ভালো স্বাভাবিকতা এবং অস্বাভাবিকতা। এই মুহূর্তে ঘরে ঘরে রেডিও, ঘরে ঘরে হাসি হুল্লোড়, পথে রঙের শোভাযাত্রা, মেয়ে পুরুষ গায়ে গায়ে, দরকারে অদরকারে। ফুটপাথে হকার হাঁকছে, রকে রকে ছেলে ছোকরাদের বেকার জটলা। কিন্তু চোখের পলকে দৃশ্যপট পাল্টে যাবে, যেন শহরের পাগলা ঘণ্টি বেজে উঠবে। সঙ্গে সঙ্গে ছন্দ তাল কেটে ফাটবে বোমা, আলো নিববে, ধোঁয়ায় অন্ধকারে আর্তনাদে এলাকা জুড়ে এমার্জেন্সি শুরু হয়ে যাবে। তখন কোথাও কেউ স্থির নয়, স্থাণু নয়। সবাই ব্যস্ত এবং ছুটন্ত, কেউ মারাত্মক, কেউ মরিয়া। সবাই তখন আশ্রয় প্রার্থী, সবাই তখন অন্য মানুষ। সবশেষে আবার আলো জ্বলে উঠলে কেউ জীবিত, কেউ মৃত। তাই বলছিলাম, কলকাতা তখন এই রকমই, একটা কয়েন টস করার মতো। কখন যে কোন পিঠ পড়বে কেউ জানে না। আমিও জানতাম না যখন রাখালদের বাড়ি গেছিলাম। রাখালরা থাকে সিঁথির দিকে। তখন সবে সন্ধে হয়। সময়টা পুজোর মুখ। মহালয়া পেরিয়েছে, অর্থাৎ পুজোর নোটিশ একেবারে ঘরের ভেতর এসে পৌঁছে গেছে। ঘরে ঘরে পুজোর কেনাকাটা প্রায় শেষ। প্রায় বললাম এই জন্যে যে কলকাতার কোনো জিনিসই কখনো শেষ নয়। পুজোর জামা কাপড় অষ্টমীর দিনেও রীতিমতো বিক্রি হতে দেখেছি। হয়তো তারপরেও বিক্রি হয়। কত ঘরের কত অবস্থা কে জানে। অন্ন বস্ত্রের সংস্থান কোন সংসারে যে কিভাবে হচ্ছে, পথে ঘাটে ওপর ঘুরে আমরা তার কতটুকু আঁচ করতে পারি। মুখের প্রসাধন সবসময় কি ঘামেই ধোই, চোখের জলে কি ধোই না? রাখালদের ওখানে সন্ধেটা ভালোভাবেই কাটল। ওদের বিবাহের প্রথম বার্ষিকী ছিল, প্রায় পূজা বার্ষিকী বলা যায়। গত বছর পুজোর মুখোমুখি ওদের বিয়ে হয়। খরচ খরচা সহজ করার জন্য এই ব্যবস্থা। ওদের বিয়েতে আমারও সই ছিল। একদিন সুযোগ সুবিধে পেলে অটোগ্রাফের খাতায় সই মেরেছি। বিয়ের খাতায় এই প্রথম। কিন্তু সেদিনের সইকর্তা বন্ধুদের মধ্যে আমি একমাত্র বর্তমান ছিলাম। খগেশ কমাস আগে রাজনৈতিক গুপ্ত হত্যায় কতল হয়েছে। হরেন বদলি হয়ে গেছে বোম্বাই। একমাত্র আমি রাখালদের বন্ধুত্বের তলানির মতো কলকাতায় পড়ে আছি। সন্ধেটা রাখাল রত্নার সাহচর্যে ভালোই কাটল। একে পুজো, তাই কলকাতায় জুড়ে গোপন গৃহযুদ্ধ। তাই নিমন্ত্রিতদের মধ্যে 2-5 জন যারা এসেছিলেন, সকালবেলাতেই লৌকিকতা সেরে তারা চলে গিয়েছিলেন। বিকেলবেলার অতিথি আমি একা। রাখাল আমার বাল্যবন্ধু, ওকে আমি ঠাট্টা করে রাখাল বালক বলে ডাকি। রাখাল বালিকার সঙ্গেও আমার কম করে পঞ্চবার্ষিক আলাপ পরিচয়, অর্থাৎ ওদের বিয়ের আগে থেকেই। বলতে কি, আমি ওদের দুজনকে পরিচয় করিয়ে দিয়েছিলাম। সে পরিচয় ওরা ঘনীভূত করে নিয়েছিল ওদের নিজ গুণে। তাই আমাকে দেখে ওরা বেজায় খুশি। ভাবতেই পারেনি বিকেলের দিকে আমি সিঁথি অভিযানে বেরোবো, কারণ সিঁথির রং এখন রীতিমতো লাল। ওরা তাড়া ছিল না, একেবারে স্ট্রেট অফিসে চলে গেলেই হবে। আজ নাইট ডিউটি। খবরের কাগজের অফিসে ছুটিটাই বিরল। বিশেষ করে খাস বার্তাজীবী যারা, তারা আবার নিশাচর। আমি সেই নিশাচরের দলে। রত্নার হাতে ঠান্ডা গরম নানা রকম খাবার খেয়ে শেষ পর্যন্ত যখন বিদায় নিলাম, তখন ঘড়িতে 8টা প্রায় তৈরি হচ্ছে। রাখাল আমাকে বাস স্টপ পর্যন্ত পৌঁছে দেবার জন্য তৈরি হচ্ছিল। তাকে অনেক বচন ঝেড়ে নিরস্ত করলাম। আর সত্যি এগিয়ে দেবার মতো কিছু ছিলও না। চারপাশ একেবারে নর্মাল। ঘরে ঘরে কলরব, রেডিওর কণ্ঠস্বর, আলো, পথে লোকজন, গাড়ির শব্দ। ওদের 3 তলার ফ্ল্যাট থেকে পথে নামলাম। কিছু দূরেই চৌমাথা। একটা বাঁক ঘুরলেই রাস্তা সোজা হলে ফ্ল্যাট বাড়ির দোরগোড়া থেকেই দেখতে পাওয়া যেত। কিন্তু বড় জোর গজ 10 এগিয়েছি, অমনি প্রথম বোমাটা ফাটল। তারপর সামনে বাঁকের ওদিকে একটা হল্লা উঠল। এই আকস্মিকতায় হকচকিয়ে আমি দাঁড়িয়ে পড়েছিলাম। এমন সময় বিভিন্ন দূরত্ব থেকে দ্রুতলয়ে অনেকগুলো বিস্ফোরণের শব্দ। আওয়াজের গুরুত্বে আমি প্রায় বধির হবার দশা। মাটি কেঁপে উঠল। আশপাশের একতলার কাঁচের সার্সিগুলো ঝনঝন করে বেজে উঠল। আলো নিভে গেল।
দরজা জানলা রাতে সন্ত্রস্ত পায়রার মতো পাখা ঝাপটিয়ে নিজেদের গুটিয়ে নিল অন্ধকারের মধ্যে। সঙ্গে সঙ্গে পাড়া একেবারে নিশুতি। শুধু নিশুতি নয়, যেন তার নিঃশ্বাসও বন্ধ। বধির আমি, আলকাতরা কালো অন্ধকারের মধ্যে স্রেফ কানার মতো বেকায়দা দাঁড়িয়ে কি করব ভাবছি। এমন সময় কিছু লোক সামনের দিক থেকে হুড়মুড়িয়ে ছুটে আসছে টের পেলাম। সেই সঙ্গে পিস্তল আর পাইপ গানের শব্দ, আর গোটা দুই বুকের রক্ত জল করা আর্তনাদ। ভাবনা চিন্তার সময় নেই। পৈতৃক প্রাণ হাতে করে আমিও ছুটলাম। একটা বোমা ফাটলো আমার খুব কাছেই। জন দুয়েক ছুটন্ত লোক আমার ঠিক পেছনেই নালার ধারে পড়ে গেল। স্প্লিন্টার কিংবা অ্যাসফল্টের টুকরো আমার পায়েও এসে লাগলো। আমি থামলাম না, পড়ে গেলাম না। অন্ধকারের মধ্যে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে রাখালের বাড়ির উদ্দেশ্যে ছুটতে লাগলাম। গাঁ দেশের অন্ধকার আর কলকাতার নিষ্প্রদীপ রাত্রিরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এ একেবারে কার্বন কালো। এ অন্ধকার গগলস নয়। এ ডিঙিয়ে এর ভেতর দিয়ে কিছু দেখা যায় না। তবু মৃত্যু ভয় মানুষের গোটা কতক ইন্দ্রিয়কে প্রখর তীক্ষ্ণ করে দেয়। চাই কি একটা অতিরিক্ত ইন্দ্রিয় চেতনা এনে দেয়, যার বলে চোখ কান বুঝেও অনেক কিছু এবং আগাম কিছু দেখতে শুনতে পারা যায়। আমিও তার বলেই নালা ডিঙিয়ে গলি ঘুপচি দিয়ে শর্টকাট করে চোখ বাঁধা ম্যাজিশিয়ানের মতো যথা জায়গায় পৌঁছালাম। ফ্ল্যাট বাড়ির একতলা ফটকে পৌঁছে একটু নিরাপদ বোধ করলাম, কারণ বাড়িটা সদর রাস্তায় নয়। একটু থেমে দাঁড়ালাম, কয়েক নিঃশ্বাস দম নিলাম, তারপর ঢুকে পড়লাম ভেতরে। ভেতরে ঢুকে বোধ হয় 4 পাও এগোয়নি, কিসে যেন পা বেঁধে হুড়মুড় করে কার গায়ের ওপর গিয়ে পড়লাম। যার গায়ের ওপর গিয়ে পড়লাম সে চিত হয়ে শুয়েছিল। অত বড় আঘাতেও একটা আহ করে উঠল না। পড়ার সঙ্গে সঙ্গেই আমি মিথ্যেই সরি বলে চেঁচিয়ে উঠেছিলাম। অপরপক্ষের কোনো সাড়া নেই। আমার স্বাভাবিক চিন্তা ক্ষমতা ফিরে এসেছিল ততক্ষণে। আমার হাতে, গায়ে, মুখে উষ্ণ কোনো তরল গোছের পদার্থ মাখামাখি হয়ে গেছে, কেমন যেন আঠা আঠা। হঠাৎ সর্বাঙ্গে বিদ্যুৎ শিহরণ খেলে গেল। ঠোঁটে কেমন নোনতা স্বাদ পেলাম। হ্যাঁচড় প্যাচড় করে আমি উঠে দাঁড়ালাম, জামা কাপড় সামলালাম। হাতের চটচটে তরল পদার্থ পাশের দেওয়ালে মুছে পকেট থেকে রুমাল বের করলাম। পকেটে দেশলাই ছিল না, থাকলে একটা কাঠি জ্বাললে অবস্থাটা পরিষ্কার হতো। যদিও একতলায় এই সিঁড়ির মুখের জায়গাটায় ফ্ল্যাটের দরজার সামনে যে কেউ খুন হয়েছে অনুমান করতে আমার বিশেষ অসুবিধে হলো না। শিরদাঁড়া বেয়ে একটা শিহরণ কোমরের দিকে ঝাঁ করে নেমে গেল। মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। কেমন যেন মনে হলো হত্যাকাণ্ডটি এইমাত্র সম্পন্ন হয়েছে। হয়তো এই মুহূর্তে আততায়ীরা কাছেই দাঁড়িয়ে আছে, আমার গতিবিধি লক্ষ্য করছে। এই মুহূর্তে হয়তো অন্ধকারের মধ্যে গা মিশিয়ে দাঁড়িয়ে আমার বুক লক্ষ্য করে পাইপ গান অথবা রিভলভারের নল উঁচিয়ে তাক করছে। কপালে ফ্রিজে জমা বাষ্পবিন্দুর মতো ফোঁটা ফোঁটা ঘাম দেখা দিল। গলা কাঠ হয়ে গেছে, মুখের ভেতরটাও শুকিয়ে আসছে। আমি যে মরতে অনিচ্ছুক এবং এতটা ভয় পাই টের পাইনি আগে কখনো। আমি পাগলের মতো সিঁড়ি হাতড়ে ওপরতলে উঠবার চেষ্টা করলাম। যে কোনো মুহূর্তে অন্ধকারের যে কোনো দিক থেকে গুলি ছুটে এসে আমার বুকে কিংবা মাথায় লাগতে পারে। এই অনুভূতিটা ভূতের ভয়ের থেকেও কি পরিমাণে মারাত্মক তা কাউকে বোঝাতে পারবো না। শত্রু যখন অদৃশ্য এবং শত্রু যখন নিকটেই মারণাস্ত্র উদ্যত করে দাঁড়িয়ে আছে টের পাওয়া যায়, তখন মনের অবস্থা সহজেই কল্পনীয়। 4 হাত পায়ে প্রায় হামাগুড়ি দিয়ে আমি অন্ধকার সিঁড়িগুলো দ্রুত অতিক্রম করতে গিয়ে আরও হোঁচট খাচ্ছিলাম, পিছিয়ে পড়ছিলাম। এই অবস্থায় 3 তলায় পৌঁছে আমি রাখালদের ফ্ল্যাটের দরজা দেখতে পেয়ে যেন ধরে প্রাণ পেলাম। ভেতরে হুড়মুড় করে ঢুকে পড়তেই আমি কম্পিত হাতে দরজা বন্ধ করে নিরাপদ হয়ে গেছি ভাবছি। এমন সময় মুখের ওপর তীব্র এক ঝলক আলো এসে পড়ল। কেউ আমার মুখের ওপর টর্চ ফেলেছে বুঝতে পেরে হকচকিয়ে দাঁড়িয়ে পড়লাম। অমনি গম্ভীর গলায় আদেশ হলো, হাত দুটো মাথার ওপরে তোল। গলার স্বর বাজ খাই, রাখালের নয়। আর রাখাল এরকম তামাশাও করতে যেত না। অথচ কথাটি যে বলেছে সে রাখালদের ফ্ল্যাটের ভেতরেই রয়েছে এবং সে আমার সঙ্গে কিছু তামাশা করছে না। হাত তুলতে বিলম্ব হলে হয়তো আর একটা ওয়ার্নিংও পাওয়া যাবে না। একটি নিরেট গুলি এসে মাথার খুলি ফুঁড়ে ঢুকবে। টর্চের তীব্র আলো আমার গোটা মুখমণ্ডলকেই
স্পষ্টত টার্গেটের মধ্যে রেখেছে। আমি চোখের নিমেষে মাথার ওপর দুটো হাত উঁচু করে ধরলাম। এমন সময় ঘরের বিজলি বাতি জ্বলে উঠতেই আমার ধাঁধা কেটে গেল। কিন্তু আমি চমকে না উঠে পারলাম না। আমার থেকে হাত কয়েক তফাতে এক ভদ্রলোক বাঁ হাতে টর্চ এবং ডান হাতে রিভলভার নিয়ে দাঁড়িয়ে আছেন। পরনে পাজামা এবং ফতুয়া, বিচিত্র কম্বিনেশন। মাথায় কদম ছাঁট, শুভ্র কেশ। ভদ্রলোকের বয়স 60 পেরিয়েছে, কিন্তু যে ঘরে আমরা দুজনেই দাঁড়িয়ে আছি সে ঘর কোশমিনকালেও রাখালদের নয়। আলো জ্বলে উঠলে দর্শকরা যেমন থিয়েটারে নতুন সেট দেখতে পায়, নতুন সিন, নতুন দৃশ্যপট, আমি ঘাবড়ে গেলাম। আমি তো গুনে গুনে 3 তলাতেই উঠেছি এবং উঠে ঠিক বাঁ হাতের ফ্ল্যাটেই ঢুকেছি। তাহলে এই অসম্ভব ঘটনা কি করে সম্ভব? কিন্তু আমার তখনও কথা ঘুণাক্ষরেও মনে হয়নি যে আমি আদত বাড়িটাই ভুল করেছি, ভুল ঠিকানায় এসে পৌঁছেছি। হাউজিং এস্টেটের বাড়িগুলো সব এক ছাঁচের। আমি সম্পূর্ণ আলাদা নম্বরের বাড়িতে ঢুকে 3 তলায় উঠে এসেছি। ভদ্রলোক এতক্ষণে টর্চ নেভালেন, তারপর কর্কশ গলায় ধমক লাগালেন, এখানে কি মতলবে? আমার জামা কাপড়ের জায়গায় জায়গায় চাপ চাপ তাজা রক্ত লেগে আছে। লোকটি ভ্রু কুঁচকে সেগুলো লক্ষ্য করলেন। কটিকে সাবার করে এলে কমরেড? আমার গলা দিয়ে বেরোলো, বিশ্বাস করুন আমি একটু জল। গলা শুকিয়ে গিয়েছিল, আর কথা বলতে পারলাম না। ন্যাকামি হচ্ছে, হুঙ্কার ছাড়লেন ভদ্রলোক। পেছনে ফিরে দাঁড়াও। আমি বিনা বাক্য ব্যয়ে পিছনে ফিরে দাঁড়ালাম। মাথার ওপরে হাত দুখানা যেমন তোলা ছিল তেমনই থাকলো। টের পেলাম উনি এগিয়ে এসে আমার ঠিক পেছনে দাঁড়িয়েছেন। রিভলভারের নলটি আমার ঘাড় স্পর্শ করতেই আপাদমস্তক শিউরে উঠলাম আমি। ঠান্ডা নলটা ঘাড়ের খোলা অংশে ছ্যাঁত করে ওঠার সঙ্গে সঙ্গে ভয়ে, অজানা আশঙ্কায় বুকের ভেতরটা তপ্ত তেলের কড়ায় জলের ছিটে পড়ার মতো সশব্দে শিউরে উঠল। কিন্তু না, ভদ্রলোকের তেমন মারাত্মক কোনো মতলব নেই। ঘাড়ের ওপর রিভলভারের নল ঠেকিয়ে রাখলেও আমাকে সম্ভবত সাবাড় করার ইচ্ছে তার নেই। এক হাতে তিনি আমার দেহ তল্লাশি করলেন পেছনে দাঁড়িয়ে। ইংরেজি ছবিতে আমিও এরকম দেহ তল্লাশির পদ্ধতি দেখেছি। এইটাই তল্লাশিকারীর পক্ষে সবচেয়ে নিরাপদ। আমার তাৎক্ষণিক ভয়টা মরে যেতেই স্বাভাবিক বুদ্ধি ফিরে এলো। মনে হলো লোকটি এখানকারই বাসিন্দা। পাজামা ফতুয়া পরে কেউ বেপাড়ায় বেঘরে বেড়াতে আসেন না। লোকটির যা বয়স তাতে উগ্রপন্থী হওয়া সম্ভব নয়। মুখের শ্রী দেখে তাকে শিক্ষিত এবং ভদ্রলোক বলেই মনে হলো। হাতে রিভলভার দেখেই বুঝে নেওয়া উচিত ছিল। তদুপরি চুলের ছাঁট এবং এখন দেহ তল্লাশির কায়দা লক্ষ্য করে যে লোকটি অধ্যাপক কিংবা নিছক অফিসার বা ডাক্তার নন, উনি পুলিশের লোক। আলো নিভে যাওয়ায় এবং গণ্ডগোল শুরু হয় উনি হয়তো নিজের ফ্ল্যাটের দরজা খুলে বাইরে বেরিয়েছিলেন। এমন সময় সিঁড়িতে আমার উন্মাদ পায়ের শব্দ শুনে সিঁড়ির বারান্দা থেকে সরে গিয়ে নিজের ফ্ল্যাটের মধ্যে দাঁড়িয়েছিলেন। আমার পিছনের ভদ্রলোক হঠাৎ হেসে বললেন, তাই বলুন, তা মিস্টার চন্দ আপনি এখানে কি করে? আরে ঘুরে দাঁড়ান, আর ঊর্ধ্ববাহু হয়ে দাঁড়িয়ে থাকতে হবে না বরুণবাবু। নিজের নাম অপরিচিত লোকের মুখে শুনতে সবসময় রোমাঞ্চ লাগে। তারপর এই রকম পরিবেশে, যখন মৃত্যুর সঙ্গে নিরস্ত্র দাঁড়িয়ে মোকাবেলা চলছে, যখন সব কিছুই মানুষের স্বাভাবিক ব্যবহার পর্যন্ত অপ্রত্যাশিত, তখন আমি বরুণচন্দ ফিরে দাঁড়ালাম নিজের নাম ভদ্রলোকের মুখে শুনে। মাথার উপর মিনিট 2-3 হাত তুলে রেখেই অসাড় হয়ে এসেছিল। এখন নামিয়ে কি শান্তি! ভাবলাম ট্রাফিক পুলিশগুলোর সত্যি কত না কষ্ট হয় রাস্তায় ঘন্টার পর ঘন্টা হাত তুলে দাঁড়িয়ে থাকতে। আপনি? আমি বিস্মিত গলায় প্রশ্ন করি, আপনার পরিচয়টা? আমার চোখের ওপর থেকে 5 সেলের টর্চের আলো নেমে গিয়েছিল, কিন্তু চোখের ঘোর তখনও কাটেনি। এমন সময় আলো জ্বলে ওঠায় সমস্যার সমাধান হয়ে গেল। কদম ছাঁট সাদা মাথার বলিষ্ঠ পুরুষটি বললেন, বছরখানেক আগে লালবাজারে আলাপ হয়েছিল, বোধহয় মনে নেই, শান্তিপ্রসাদ রায়। স্মিত হাস্যে মাথা নেড়ে বললাম, সত্যি আমি লজ্জিত শান্তিবাবু, এখানে হঠাৎ দেখে চিনতে পারিনি। তা আপনি এখানে? হ্যাঁ, ছুটিতে আছি। এটা মেয়ের বাড়ি, বাড়ির সবাই অন্যত্র গিয়েছে, কাল ফিরবে। কিন্তু আপনার একই ব্যাপার, বুঝতে পারছি না তো। এগিয়ে এসে আমার হাত ধরে ফের বললেন, জখম টখম হয়েছেন নিশ্চয়ই, কোথায় লেগেছে বলুন, আমি ফার্স্ট এড দিয়ে দিচ্ছি। আমি মাথা নেড়ে বললাম, না সেসব কিছু না, আগে 1 গ্লাস জল।
শান্তিবাবু চাকরকে ডেকে জল আনালেন। আমি ততক্ষণে তার নির্দেশে সোফায় বসে পড়েছি। জল খেয়ে সুস্থ হয়ে আমি আগাগোড়া ঘটনাটা তাকে জানালাম। শান্তিবাবু সঙ্গে সঙ্গে থানায় ফোন করলেন। তারপর বললেন, আমি খুব বাঁচা বেঁচে গিয়েছি এবং পুলিশ না আসা পর্যন্ত আমার চলে যাওয়া ঠিক হবে না। তাছাড়া পাড়া ঠান্ডা হতে আরও কিছুটা সময় লাগবে। এ অবস্থায় অচেনা মানুষ আমি পথে বেরিয়ে মারা পড়ে যেতে পারি। তার চেয়ে পুলিশ এলে পুলিশের গাড়িতে একটা ছোটোখাটো লিফট নিশ্চয়ই পেতে পারি। মার্ডারটা যদিচ রাজনৈতিক এবং আমার সম্বন্ধে শান্তিবাবুর, শুধু শান্তিবাবুর কেন, সংবাদ সাহিত্যে ওয়াকিবহাল মাত্রেরই ওয়াকিবহাল থাকার কথা। আমি যে কাগজে কাজ করি সে কাগজ কোনো রাজনৈতিক দলের নয়। দ্বিতীয়ত, সাংবাদিক হিসেবে আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও মতবাদ অনবগত নেই কারোরই। বাংলাদেশের পাঠক মাত্রেই আমার সম্প্রতি সাড়া জাগানো বাংলাদেশের তথা ভারতের রাজনৈতিক সমীক্ষার বই রাজা বদলের পালা পড়েছেন। তাই সেদিক থেকে পুলিশ নিশ্চিন্ত, আমাকে খুঁজবে না। কিন্তু পুলিশি তদন্তে আমি একজন উইটনেস হিসেবে জড়িয়ে থাকবই এবং আমার নৈতিক দায়িত্বও সত্য স্বীকার না করা পর্যন্ত চুকবে না। তাই শান্তিবাবুর কথাই যুক্তিযুক্ত বিবেচনা করে আমি অফিসে একটা টেলিফোন করে দিলাম। ডিটেলস জানালাম না, মার্ডারের কথাও না, শুধু কোনো পাড়ায় যে গণ্ডগোলের জন্য আটকে পড়েছি তাই জানিয়ে সময় চাইলাম, অর্থাৎ পৌঁছতে বিলম্ব হবে। নিউজ এডিটর লাফিয়ে উঠলেন। তিনি অবস্থাটাকে কাগজের অনুকূলে ব্যবহার করতে চাইলেন। তার অভিপ্রায় কেন, নির্দেশ, সিথির এই পাড়ার গণ্ডগোলের একটা জীবন্ত কাহিনী চাই। সময় লাগুক যতটা প্রয়োজন। মাল মশলা নিয়ে চাই কি এখান থেকেই কাহিনী ফেঁদে নিয়ে আমি যেন অফিসে পৌঁছই। টেলিফোন করলেই প্রেস ভ্যান আমাকে তুলে নিয়ে যেতে ছুটে আসবে। পুলিশ পৌঁছে গেল ইতিমধ্যেই। থানার অফিসার শান্তিবাবুর পরিচিত এবং রীতিমতো স্নেহভাজন, বয়সে তরুণ। নিচে গাড়ি এসে পৌঁছতেই শান্তিবাবু নেমে গেলেন একতলায়। তার অনুরোধ মতো আমিও তার পিছু পিছু গেলাম। অন্ধকারে যে অকুস্থানে হুমড়ি খেয়ে পড়ে আমি এত ভয় পেয়েছিলাম, এখন ইলেকট্রিক বাল্বের উজ্জ্বল আলোয় সে জায়গা অনেকখানি স্বাভাবিক দেখাচ্ছে। অস্বাভাবিকতা শুধু রক্তের জন্যে। বলির জায়গা যেমন প্রচুর পরিমাণ রক্তে ভেসে যায়, তেমনি জায়গাটায় অনেকখানি রক্ত গড়িয়ে এসে চাপ বেঁধেছে। আর রক্তের জমাট বেঁধে আসা স্রোতের মধ্যে শুয়ে আছে একটি দেহ। গৌরবর্ণের সুশ্রী সুঠাম চেহারার সেই মৃত মানুষটি চিত হয়ে পড়ে আছেন, চোখ দুটি আধ খোলা। পরনে স্লেট রঙের টেরিলিন স্যুট। প্রচলিত রীতিতে দেহের অনেকগুলি জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ক্ষতস্থানগুলি রক্তে লাল হয়ে আছে। সেই স্থানগুলো থেকে গা বেয়ে রক্তের ধারা নেমেছে। মাটিতে খানিকটা গড়িয়ে গিয়ে প্রশস্ত হয়েছে, পরিমাণে বেড়েছে এবং ঘন হয়েছে। এত কিছু খুঁটিয়ে দেখার আগে শান্তিবাবু অস্ফুট ভঙ্গিতে বিস্ময় প্রকাশ করলেন। আরে, এ যে ডাক্তার কুশারি। তরুণ অফিসার বিমান গুপ্ত শান্তিবাবুর বিস্ময়োক্তি লুফে নিয়ে বললেন, আপনি একে চিনতেন স্যার? ইনি কোন ফ্ল্যাটের? শান্তিবাবু জানালেন তিনি ডাক্তার কুশারিকে ভালো করেই জানতেন। ডাক্তার কুশারির কাছেই তার নাতনির অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করানো হয়েছিল। বউবাজারের কাছে তার নার্সিং হোম আছে। ভদ্রলোক নিজে ভালো সার্জন ছিলেন, অকৃতদার। না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্ভবত কোনো যোগাযোগ ছিল না। এ বাড়িতে একাধিক দিন হয় শান্তিবাবুর মেয়ের ফ্ল্যাটে, নয়তো ডাক্তার কুশারির ফ্ল্যাটেই দুজনের আলাপ আলোচনা হয়েছে। বিভিন্ন বিষয়ে, বিশেষ করে সাম্প্রতিক পরিস্থিতি, পাড়ার অবস্থা, শিক্ষা ব্যবস্থা, দেশের ভবিষ্যৎ ইত্যাদি নিয়ে মন খুলে আলোচনা হয়েছে। ঢাকা বিক্রমপুরের মানুষ জানার পর থেকেই দুজনেই যেন দূর সম্পর্কের আত্মীয় হয়ে উঠেছিলেন মনে মনে। ফলে নিজের মত প্রকাশ করতে কোনো দ্বিধা, সংকোচ বা আড়ষ্টতা, কপটতা ছিল না। তাই থেকেই শান্তিবাবু জানেন লোকটি কোনো বিশেষ রাজনৈতিক দলের অনুগামী ছিলেন না। কিন্তু এখন যে দিনকাল পড়েছে তাতে খুন হবার জন্যে বিশেষ কোনো কারণ প্রমাণের প্রয়োজন হয় না। কে যে কার দৃষ্টিতে প্রতিক্রিয়াশীল, পুঁজিপতি, মজুদদার, কে যে কার অনুমানে কার দালাল এবং কে যে কিভাবে বুর্জোয়া, তার সঠিক হিসেব নেই। আসলে ছুরির ফলায় সব মানুষই এক মানুষ। সব মানুষকেই একা এবং অসাবধান পেলে লাশ বানানো যায়। ডাক্তার কুশারি সম্ভবত সাদামাটা নির্বিরোধী মানুষ ছিলেন, অমায়িক, হাসি খুশি, 7-5-0। অথচ তাকেই মরতে হলো নিজের ফ্ল্যাটের দরজায়। দরজা তখনও বন্ধ,
বাড়ির লোকেরা বোধ করি এখনো জানেই না তাদের দরজার গোড়াতেই গৃহকর্তা খুন হয়েছেন। এত কাছে থেকেও মরবার সময় মুখে একটুখানি জলও কেউ দিতে পারেনি। থানা অফিসার মিস্টার গুপ্ত শান্তিবাবুকে বললেন, নকশালি স্ট্যাবিং মনে হচ্ছে স্যার, স্ট্যাবিংয়ের জায়গাগুলো দেখুন। শান্তিবাবু মৃতদেহের উপরে ঝুঁকে দাঁড়িয়ে আগে থেকেই দেখছিলেন, কোনো কথা বললেন না। গুপ্ত নিজের আবিষ্কারে উল্লসিত হয়ে তখনও বলে চলেছেন, দেখুন মোট 9টি জায়গায় ছোড়া মারা হয়েছে, হার্টে, লিভারে, কিডনি দুটোই, নাভিবিন্দুতে, তলপেটে 2 জায়গায়, কুঁচকির কাছে 2 জায়গায়। এত ট্রেন্ড হাত, এমন অ্যানাটমি জ্ঞান অর্ডিনারি মার্ডারারের কিংবা গুন্ডাফুন্ডার হবে না। শান্তিবাবু মুখ তুলে অন্যমনস্ক চিন্তাক্লিষ্ট চোখে কয়েক সেকেন্ড গুপ্তের মুখের দিকে তাকিয়ে থাকলেন। দৃষ্টির সঠিক অর্থ ধরতে না পেরে থানা অফিসার থমকে থেমে গিয়ে প্রশ্ন করলেন, স্যার কিছু বলবেন? শান্তিবাবু ধীর গলায় বললেন, ডক্টর কুশারির ফ্ল্যাটে নক করো আর লালবাজারে খবর দাও। কেসটা কীরকম যেন জটিল মনে হচ্ছে। কেন স্যার, কি দেখে বুঝলেন? গুপ্ত কৌতূহলে উত্তেজিত গলায় প্রশ্ন করলেন। শান্তিবাবু কোনো জবাব না দিয়ে মৃতদেহ প্রদক্ষিণ করতে লাগলেন। আমার হঠাৎ চোখে পড়ল সিঁড়ির দিকের সাদা দেওয়ালের গায়ে একজোড়া রক্তাক্ত হাতের ছাপ স্পষ্ট হয়ে ফুটে রয়েছে। অন্ধকারে হাতের রক্ত মুছতে গিয়েছিলাম আমি, এ তারই সাক্ষ্য। মনের মধ্যে কেমন যেন শিহরণ অনুভব করলাম। হাতের ছাপের দিকে তাকিয়ে অকারণে মনে হলো একজোড়া হাতকড়া পরানো হাতের ছবি দেয়ালে আঁকা আছে। আমার নিয়তি কি শেষ পর্যন্ত তাই? লালবাজার থেকে যদি পুলিশ কুকুর আসে তাহলে আমার জামা কাপড়ে... এই পর্যন্ত ভেবেই চমকে তাকালাম নিজের দিকে। সঙ্গে সঙ্গে স্বস্তির নিঃশ্বাস পড়ল। আমার পরনে আর এখন রক্তাক্ত জামা কাপড় নেই। শান্তিবাবুর সৌজন্যে নিচে নেমে আসার আগেই জামা কাপড় বদলে নিয়েছিলাম। শান্তিবাবু আমাকে জানেন, বিশ্বাস করেছেন, কিন্তু অন্য পুলিশ অফিসার কি আর তা করবেন? তবু সত্য গোপন করা চলবে না, শেষ পর্যন্ত হয়তো বলতেই হবে। তবে শান্তিবাবু আমাকে আগেই মুখ খুলতে বারণ করেছেন। প্রয়োজন হলে তিনি যখন বলবেন তখনই আমি কথা বলবো, তার আগে নয়। ফ্ল্যাটের দরজায় নক করে কোনো সাড়া না পেয়ে শেষ পর্যন্ত জানা গেল দরজা বাইরে থেকে লক করা। পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের কাছ থেকে জানা গেল ডাক্তার কুশারি অকৃতদার। সংসারে এক অপগণ্ড ভাইপো ছাড়া আর কেউ নেই। অন্তত এই ফ্ল্যাটে আর কেউ বাস করে না। ঠিকে ঝি আর রাঁধুনি আসে, কাজ করে দিয়ে নিয়ম মাফিক চলে যায়। বাকি সব কিছুতেই ডাক্তারবাবু ছিলেন স্বাবলম্বী। স্টোর, কুকার, হিটার, ইলেকট্রিক কেটলি, হট প্লেট, কুকিং ইউটেন্সিল যাবতীয় কিছু মজুদ। সাহেবিয়ানায় তিনি নিজের হাতেও এটা সেটা মাঝে মধ্যেই করেন। খাওয়া দাওয়ার ব্যাপারে তিনি বেশ শৌখিন। 3 বছর বিলাতে ছিলেন, এসব তার ফল। যাই হোক, ভাইপোটিকে অপগণ্ড না বলে ভ্যাগাবন্ড বলাই ভালো। সে আবার নাকি আর্টিস্ট মানুষ। বছর 3 আর্ট কলেজে রং তুলি ঘষেছিল। তারপর সেসব ছেড়ে ছুড়ে এক আধা শখের নাটকের দল গড়েছে। প্রায় রাত করে বাড়ি ফেরে বলে ডাক্তারবাবু তার উপরে মোটেই সুপ্রসন্ন ছিলেন না। আইএসসি পাশ করে ছোকরা না করলো আর পড়াশোনা, না দেখলো চাকরি বাকরির চেষ্টা। নিশ্চিন্ত মনে দিব্যি স্ফূর্তিতে দিন কাটিয়ে দিচ্ছে। ডাক্তারের পকেট থেকেই ফ্ল্যাটের দরজার চাবিটি পাওয়া গেল। বাইরে থেকে ফিরে কুশারি দরজা খোলারও সময় পাননি বোঝা গেল। শত্রুরা তাকে চারপাশ থেকে আঘাতের পর আঘাত হেনে চিরদিনের মতো নীরব করে দেয়। টেলিফোনে ইতিমধ্যে খবর পাওয়া গেল লালবাজার থেকে এক্ষুনি ডিটেকটিভ ডিপার্টমেন্টের কেউ এবং ফটোগ্রাফার আসতে পারছেন না। স্থানীয় পুলিশ অফিসারকেই তদন্ত চালিয়ে যেতে বলা হলো। শান্তিবাবু এখানে আছেন জেনে ডেপুটি পুলিশ কমিশনার খুশি হলেন। বিমানগুপ্তকে তিনি শান্তিবাবুর পরামর্শ মতো কাজ করতে বললেন। শান্তিবাবু লালবাজারের একটি পুরনো এবং নির্ভরযোগ্য মগজ। এর আগেও অনেক জটিলতার গিঁট তিনি ছাড়িয়েছেন। পাড়া থেকেই একজন স্টুডিও ফটোগ্রাফারকে ডেকে আনা হলো। মৃতদেহের প্রথম পূর্ণাঙ্গ ছবি, তারপর বিভিন্ন পাশ থেকে ক্লোজ আপ, মৃতদেহকে উঁচু করে তুলে ধরে তার পড়ে থাকার জায়গাটার ছবি নেওয়া হলো। খুঁড়ির দাগ টেনে মাপযোগ করে বিবরণী লেখা হলো মৃতদেহ একটু তফাতে সরিয়ে রাখার আগে। শান্তিবাবু আমাকে বললেন, রহস্যময় কিছু লক্ষ্য করলেন মিস্টার চন্দ? কি ব্যাপারে? এই মৃতদেহের ব্যাপারে? আমি মাথা নাড়লাম। না, তেমন কিছু তো। আসলে এইসব বাস্তব খুন জখমের সঙ্গে আমার চাক্ষুষ যোগাযোগ বলতে গেলে এই প্রথম।
পুলিশি তদন্তও নিজের চোখে দেখা এই প্রথম। অবশ্য ডিটেকটিভ উপন্যাস পড়ে পড়ে অনুসন্ধানের ধারা সম্বন্ধে কিঞ্চিত ধারণা আছে। আর চাক্ষুষ মনুষ্যদেহে ছুরি চালনা, সে শুধু ওটিতে সার্জনের স্ক্যালপেল চালনা দেখে। অতর্কিতে আক্রান্ত হয়েছিলেন ডাক্তার কুশারি, এত অতর্কিতে যে চিৎকার করার সুযোগও পাননি তিনি। শান্তিবাবু আমাকে ব্যাখ্যা করে বোঝাতে লাগলেন, শুধু তাই নয়, এমন মোক্ষম্মার তিনি প্রথমেই খেয়েছিলেন, যার ফলে তার দেহ অসাড় হয়ে গিয়েছিল। দেহের ক্ষমতা সম্পূর্ণ রকম লোপ পেয়েছিল, অথবা তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন। নইলে এতগুলি উপর্যুপুরি মার খেয়েছেন, অথচ বিন্দুমাত্র বাধা দেননি বা ধস্তাধস্তি করেননি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন অতর্কিতে সিঁড়ির প্যাসেজটুকুর মধ্যে কারো বা কাদের পক্ষে আক্রমণ করা সহজ ছিল কিনা? সম্ভব ছিল যদি পুরো অন্ধকারের মধ্যে এই আক্রমণ করা হতো, আর সম্ভব ছিল যদি পেছন থেকে হঠাৎ কোনো মারাত্মক জায়গায় ছুরি চালনা করা হতো। কিন্তু ক্ষতচিহ্নগুলো লক্ষ্য করলেই বুঝতে পারবেন কোনো আঘাতটাই পেছন থেকে করা হয়নি। এমন নির্ভুল লক্ষ্যভেদ দেখে এটাও সহজেই অনুমান করা চলে যে অন্ধকারের মধ্যে নির্ভুলভাবে প্রতিটি পয়েন্টে হিট করা অ্যানাটমের প্রফেসরের পক্ষেও সম্ভব নয়। সিমেন্টের ওপরে যেভাবে রক্ত গড়িয়েছে, যেভাবে জমাট বেঁধেছে, সেটা লক্ষ্য করলে মিস্টার চন্দ আপনিও বলে দিতে পারতেন যে শায়িত অবস্থায় ছাড়া দাঁড়ানো বা বসা কোনো অবস্থাতেই মৃতের শরীরে স্ট্যাবিং করা হয়নি। হলে ফিনকি দিয়ে রক্ত ছড়াতো, রক্ত ছেটকানোর দাগ থাকতো, কিন্তু তার বদলে সমস্ত রক্তই শুধু গড়িয়ে গিয়েছে। মৃতদেহ এখন সরানো হয়েছে, আপনি স্পষ্টই দেখতে পাচ্ছেন জমাট রক্তের জায়গাগুলো একটা মানুষের শরীরের আউটলাইনটা এঁকেছে। খড়ি দিয়ে কয়েকটা রেখা যোগ করে দিলে হাত পা মাথাওয়ালা একটা ছবি ফুটে উঠবে, দেখতে পাবেন। তাহলে দাঁড়াচ্ছে এই, যখন ডাক্তার কুশারিকে স্ট্যাব করা হয় তখন এ পাড়ার, অন্তত এ বাড়ির সিঁড়ির আলো জ্বলছিল। দ্বিতীয়, যখন তাকে স্ট্যাব করা হচ্ছিল তখন তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন। সুতরাং অনুমান হয় প্রথমে কেউ পেছন থেকে তার মাথায় আঘাত করে, সেই প্রচণ্ড আঘাতে অচৈতন্য হয়ে পড়ে গেলে একযোগে নয়, একের পর এক ধারালো অস্ত্র দিয়ে তার শরীরে আঘাত করা হয়। শান্তিপ্রসাদবাবু থামতেই বিমানগুপ্ত কুশরীর মৃতদেহের উপরে ঝুঁকে পড়ে কি যেন দেখলেন, তারপর বললেন, ইয়েস স্যার, ডাক্তার কুশারির মাথার পেছন দিকে টাকের ওপর ডান্ডা বা হাতুড়ি জাতীয় কোনো নিরেট কিছু দিয়ে খুব ভারী রকমের চোট দেওয়া হয়েছিল, তার স্পষ্ট চিহ্ন আছে। স্মিতহাস্যে মাথাটি দুলিয়ে শান্তিবাবু পুনরায় বললেন, ক্ষতস্থানগুলো ভালো করে লক্ষ্য করলে গুপ্ত তুমি এও দেখতে পাবে অস্ত্রের আঘাতগুলো অত্যন্ত ঠান্ডা মাথায় এবং ঠান্ডা হাতে করা হয়েছে। পোশাকের ওপরে মসৃণ কাট দেখেই আমি বলে দিতে পারি যে মৃতের দেহের স্কিন, টিস্যু, মাসল কিছুই থেতলে যায়নি, পরিষ্কার এবং সরাসরি কেটেছে। অস্ত্রের ফলাটা যতখানি চওড়া ঠিক প্রায় ততখানি ক্ষতের পরিসর, এবং পোস্টমর্টেম রিপোর্টে নিশ্চয়ই দেখতে পাবে প্রায় 90 ডিগ্রি কোণ করে, অর্থাৎ একেবারে লম্ব আকৃতিতে অস্ত্রের ফলা দেহে প্রবেশ করেছে। হাতুড়ি ঠুকে শটান সোজা যেমন পেরেক বসানো হয়, তেমনি হাতের চাপে অস্ত্রটাকে দেহের মধ্যে প্রত্যেকবার প্রবেশ করানো হয়েছে, এবং সম্ভবত এক হাতেই প্রত্যেকটি ক্ষতছিদ্রের সৃষ্টি হয়েছিল। আগেই বলেছি যে বা যারা হত্যা করেছে মানুষের শরীর সম্বন্ধে নির্ভুল জ্ঞান তাদের আছে, অথচ তা থাকলে এতবার অস্ত্রাঘাত করার অর্থ কী? যে হার্ট পাংচার করেছে বলে জানে, অধিকন্তু লিভার ফুঁড়েছে, তার পক্ষে অন্যত্র অস্ত্রাঘাতের বাহুল্য নিষ্প্রয়োজন। যাই হোক, এর কারণ সম্পর্কে এখনই কিছু বলতে চাই না, সেটা তদন্ত সাপেক্ষ। তবে 9টি হিটিং পয়েন্ট আমি লক্ষ্য করতে বলবো। চিবুকের হাড় যেখানে কানের লতি বরাবর শেষ হয়েছে, কণ্ঠনালীর দুপাশে ইন্টারনাল ক্যারোটিভ আর্টারি কাটা হয়েছে। বাঁ দিকের পাঁজরের 4th ও 5th রিবের ফাঁকে কোস্টাল কার্টিলেজ বরাবর আঘাত করে হৃৎপিণ্ডটি নির্ভুলভাবে টার্গেট করা হয়েছে। চতুর্থ আঘাত ডান দিকের পাঁজরের তলা ঘেঁষে শটান লিভারে। 5 ও 6-এর চোট দুটো কিডনিতে। এই আঘাত দুটোই বেশি গভীর। ছুরির সম্পূর্ণ ফলাটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল সম্ভবত, কারণ ক্ষতের প্রস্থ অপরগুলোর থেকে একটু বেশি। তারপর ঠিক নাভি মূলে ওইখানেই অ্যাবডোমিনাল অ্যাওর্টা নামক রক্তবাহী প্রধান শিরাটা আছে। 2 কুঁচকির কাছে তলপেট ছুঁয়ে শেষ দুটো স্ট্যাবিং নির্ভুলভাবে ফিমোরাল আর্টারি খতম করেছে। মানুষের মারার পক্ষে এদের যে কোনো একটি যথেষ্ট।
অন্তত উপরের দিকের আঘাতগুলি সম্বন্ধে নিঃসন্দেহে বলা যায়। যাক, এবার কিছু তল্লাশি চালানো যাক। প্রথমে মৃতের প্যান্টকোটের পকেটগুলো কি বলে দেখি। লেকচারারের মতো এতক্ষণ যেন থিওরিটিক্যাল বক্তৃতা দিচ্ছিলেন ডায়াসের ওপর দাঁড়িয়ে। এবার প্র্যাকটিসকালে হাতে কলমে নামলেন শান্তিপ্রসাদ বাবু। ডাক্তার কুশারির পকেট থেকে বেরোলো মানি ব্যাগ। তাতে সামান্য কিছু টাকা আর খুচরো, একটা শ্যামবাজার সেকশনের ট্রামের মান্থলি এবং একটি টিকিট। টিকিটটি 18 পয়সার, অর্থাৎ ফার্স্ট ক্লাসের পুরো পথের ভাড়া। কাউন্টারের পাঞ্চ করার জায়গাটা থেকে বোঝা গেল টিকিটটি বউবাজার থেকে শ্যামবাজার পর্যন্ত জায়গার জন্য চিহ্ন করা। এছাড়া তার হাতঘড়ির তলায় দুখানা সরকারি বাসের টিকিট ভাঁজ করে গোঁজা ছিল, সম্ভবত শ্যামবাজার থেকে সিথি পর্যন্ত। শান্তিবাবু ভ্রু কুঞ্চিত করে আমাদের দিকে তাকালেন, নিজের নোটবুকে টিকিট 3খানার নম্বর লিখে নিলেন। তারপর একজন এএসআইকে ডেকে টিকিট 3খানা দিলেন। বললেন, ট্রাম এবং বাস ডিপোয় ফোন করো, শ্যামবাজার ট্রাম ডিপোয় আর ডানলপ বাস ডিপোয়। এই টিকিটগুলো আজকের কিনা জেনে নাও। এএসআই একটি দর্শনীয় স্যালুট দিয়ে পাশের ফ্ল্যাটে ফোন করতে ছুটল। শান্তিবাবু আবার কুশারির দেহ নিয়ে পড়লেন। হাতঘড়িটার দিকে তাকালেন, ঘড়ি বন্ধ হয়ে আছে। ঘড়িতে 8টা বাজতে 10 মিনিট বেজে রয়েছে। কাঁচটা একপাশে ফেটে গেছে। শান্তিবাবুর মুখে মৃদু হাসি ফুটে উঠল, কিন্তু কিছুই বললেন না। টেরিলিন কোটের বুক পকেটে একটা সাদা দামি টেরিলিন রুমাল কাগজের ফুলের মতো কৌশলে ভাঁজ করে রাখা ছিল। সেটা সাবধানে বের করে নাকের কাছে আগে ধরলেন, তারপর ধীরে ধীরে ভাঁজ খুললেন। বুক পকেটে গুঁজে রাখা শৌখিন রুমালের মধ্যে কিছু থাকবার কথা নয়, অন্তত আমার তাই মনে হয়েছিল। কিন্তু কার্যত কিছুই যে বেরোলো না তা নয়। অতি ক্ষুদ্র, প্রায় চোখে না পড়বার মতো একটি রঙিন চাকতি সাদা রুমালের মধ্যে ভরে আছে দেখতে পাওয়া গেল। ভ্রু কুঁচকে জিনিসটা উল্টে পাল্টে দেখলেন হাতের তালুতে রেখে। পরপর আমার আর বিমান গুপ্তের দিকে হাত বাড়িয়ে ধরে জিজ্ঞেস করলেন, বস্তুটি কি মনে হয়? বিমান মাথা চুলকোলেন। আমার মুখ ফসকে গেল। মেয়েদের কপালের টিপ নয় তো? হ্যাঁ তাই, এক পিঠে আঠা লাগানো আছে। আমরা দুজনেই বিস্মিত এবং জিজ্ঞাসু চোখে শান্তিবাবুর মুখের দিকে তাকালাম, কিন্তু তিনি আমাদের এই চাউনির কোনো গুরুত্ব দিলেন না। ডাক্তার কুশারির পকেট থেকে আগেই যে চাবির রিংটা পাওয়া গিয়েছিল সেটা দিয়ে ফ্ল্যাটের দরজার ইয়েল লক খুললেন। ফ্ল্যাটের ভেতরটা পুরো অন্ধকার হয়ে আছে। টর্চের আলোয় সুইচবোর্ড দেখে আলো জ্বালালেন শান্তিবাবু। তারপর আমাদের দুজনকে বললেন, আপনারা ভেতরে আসুন, কিন্তু কোনো জিনিস ছোবেন না। একটা পিঁপড়েও পা দিয়ে না মারিয়ে ফেলেন এমনভাবে সাবধানে চলাফেরা করবেন। কে জানে হত্যা সম্পর্কে এই বন্ধ ফ্ল্যাটেরও কিছু বলার আছে কিনা। আমরা শান্তিবাবুর উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে চললাম। উনি ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। প্যাসেজ পার হয়েই আমরা প্রথমে বসার ঘরে এসে দাঁড়ালাম। মাঝারি আকারের এই ঘরখানায় একটি সুদৃশ্য সোফা সেট, একটি ভরা বুককেস, একটা কাঁচের গা আলমারি এবং এক কোণে টিপয়ের ওপর রাখা টেলিফোন ছাড়া আর দ্রষ্টব্য কিছু ছিল না। শান্তিবাবু ঘরের মাঝখানে দাঁড়িয়ে শিকারের গন্ধ পাওয়া হুলো বেড়ালের মতো যেন প্রথমে বাতাস শুঁকলেন, পরে ঘরের চারপাশে তার চোখের সার্চ লাইট ঘোরালেন। আমার নিজের অস্বাভাবিক কিছু নজরে পড়ল না। যে জিনিস যেখানে থাকা উচিত তাই আছে, কিছু এলোমেলো নয়, উচ্ছৃঙ্খল নয়। শান্তিবাবু সোফা সেটের মাঝখানে রাখা সেন্টার টেবিলের সামনে গিয়ে দাঁড়ালেন। টেবিলটার ওপরে একটি সুদৃশ্য জাপানি সিল্কের ঢাকা, তার উপরে খান 2 চিঠি, একখানা খাম আর অন্যটা ইনল্যান্ড, দুটোরই মুখ ছেঁড়া। একটা অ্যাস্ট্রে দিয়ে চাপা দেওয়া রয়েছে। অ্যাস্ট্রের মধ্যে একটু জল, তাতে একটা সিগারেটের আধখানা, একটা কাঠি, ছেঁড়া খামের সরু কাগজের ফালিটা। তীক্ষ্ণ চোখে সেদিকে একবার তাকিয়ে অ্যাস্ট্রের তলা থেকে চিঠি দুখানা তুলে ঠিকানা পড়লেন। স্ট্যাম্প এবং সিলমোহর লক্ষ্য করলেন। খামের 15 পয়সার টিকিটটা আধখানা লাগানো, বাকি 5 পয়সার টিকিটের জায়গা ফাঁকা। পোস্টমার্কের ভগ্ন চিহ্ন দেখলে বোঝা যায় লাগানো হয়েছিল, কিন্তু টিকিটটা খুলে পড়ে গেছে। পায়ের তলায় সুদৃশ্য গালচের উপরে তাকালেন শান্তিবাবু। বোধহয় খসে পড়া টিকিটটাই খুঁজলেন। আমি তাকালাম, কিন্তু পেলাম না। অবশ্য টিকিটটা যে এখানেই পড়েছে তার কোনো মানে নেই, পোস্ট অফিসেও খুলে পড়ে গিয়ে থাকতে পারে। টিকিটের বদলে হঠাৎ আমি সাদা একটা কী জিনিস পড়ে থাকতে দেখলাম সেন্টার টেবিলের পায়ের কাছে। শান্তিবাবুকে দেখাতেই তিনি কুড়িয়ে নিলেন। বুঝতে পারলাম জিনিসটা কি, শাঁখের আংটির একটা টুকরো।
সযত্নে সেটা পকেটে রেখে দিয়ে শান্তিবাবু বললেন, থ্যাংক ইউ মিস্টার চন্দ। হত্যাকাণ্ডের তদন্তের সময় অতি তুচ্ছ বস্তু, এমনকি একটা চুল কিংবা একটুখানি ধুলোরও গুরুত্ব আছে। শার্লক হোমস প্রমুখ ছাপাখানার গোয়েন্দা সে কথা প্রমাণ করেছেন, জানতাম। কিন্তু আমাদের দেখতে পাওয়া শাঁখের আংটির টুকরোটা যে কী মূল্যে ধন্যবাদ অর্জন করল ঠিক বোধগম্য হলো না। শান্তিবাবু নিচু হয়ে সেন্টার টেবিলের র্যাক থেকে একখানা ভাঁজ করা খবরের কাগজ টেনে বের করলেন। কাগজখানা চোখের সামনে মেলে ধরলেন। কিছু মন্তব্য করুন মিস্টার চন্দ। আমি একটু অপ্রতিভ হয়ে যা মুখে এলো বলে ফেললাম। কাগজখানা আজকের আনন্দবাজার পত্রিকা। কাগজখানার ওপরে চায়ের কাপের দাগ লেগে আছে। মনে হয় এই কাগজ টেবিলে বিছিয়ে ডক্টর কুশারি কিংবা তার ভাইপো চা খেয়েছিলেন সকালবেলায়, তারপর ভাঁজ করে সেন্টার টেবিলের তলায় র্যাকের ওপরে সাজিয়ে রেখেছিলেন। বাহ, এই তো। শান্তিবাবু সপ্রশংস হাসি হাসলেন। সেন্টার টেবিলের তলায় একবার তাকিয়ে দেখুন তো আর কিছু বলতে পারেন কিনা। সেন্টার টেবিলের তলায় একটা ইলাস্ট্রেটেড উইকলি এবং তার তলায় আরও বেশ কয়েকদিনের খবরের কাগজ জমানো রয়েছে। কাগজগুলো হাত দিয়ে উল্টে চকিতে একটা কথা আমার মাথায় এলো। শান্তিবাবুর দিকে তাকিয়ে আমি বললাম, উনি কি ইংরেজি বাংলা দু রকমের কাগজ রাখতেন? একখানা ছাড়া কিন্তু আর সবই ইংরেজি কাগজ, স্টেটসম্যান পত্রিকা। দ্যাটস দ্য পয়েন্ট। শান্তিবাবু তারিফ করার ভঙ্গিতে বলে উঠলেন, উনি খুব সম্ভবত ইংরেজি খবরের কাগজই রাখতেন। আনন্দবাজারখানা বাইরের আমদানি। বিমান, তুমি ভাড়ার ঘরখানা একটু দেখে এসো তো, সেখানে পুরনো বইপত্র আর খবরের কাগজ রাখা আছে কিনা। যে বাড়িতে মহিলা নেই সে বাড়িতে মাস কাবারে খবরের কাগজ বেচে দেওয়া রীতি নেই। দেখো, সম্ভবত আছে। ডাইনিং স্পেসের পাশে রান্না এবং ভাড়ার পাশাপাশি। আলো জেলে বিমানগুপ্ত সেদিকে গিয়েই একটু পর হাতের ধুলো ঝাড়তে ঝাড়তে ফিরে এলেন। দেখলে? শান্তিবাবু প্রশ্ন করলেন। হ্যাঁ স্যার, আপনার কথাই ঠিক। কোনো বাংলা কাগজ এ বাড়িতে নেই। ভাড়ারের তাকের এক কোণে ইলাস্ট্রেটেড উইকলি আর নানা রকমের মেডিকেল জার্নাল কয়েক থাক সাজানো রয়েছে। সেই সঙ্গে বোধহয় কয়েক মাসের স্টেটসম্যানের স্তূপ। ভেরি গুড। এবার তাহলে আমি বাংলা কাগজটা সম্পর্কে বিস্তারিত কিছু বলি। আমরা দুজনেই সোৎসাহে বললাম, নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা অনুরোধ করব ভেবেছিলাম, বলুন। কাগজটা কোনো অফিস কিংবা ডাক্তারের চেম্বার থেকে এখানে এসেছে, সম্ভবত বিকেলে এসেছে। এই কাগজের ওপরে যে চা পান করা হয়েছে তা প্রভাতী চা নয়, বিকেলবেলায় এই চা হয়েছে। চায়ের কাপের এবং ডিশের স্পষ্ট এবং অস্পষ্ট দুটো ছাপ পড়েছে। ছাপ দুটো বেশ খানিকটা তফাতে। এ থেকে বোঝা যায় 2 কাপ চা এসেছিল টেবিলে, এবং যে কারণেই হোক 1 কাপ চা কিছু সময়ের জন্যে ডিশ দিয়ে ঢেকে রাখা হয়েছিল যাতে ঠান্ডা হয়ে না যায়। কিংবা সিলিংয়ের কাঁচের গোল ঢাকা পুরনো আলোর দিকে তাকিয়ে নিয়ে ফের বললেন, পুজোর এই মুখোমুখি দেওয়ালি পোকার বড় উৎপাত। পাছে যাঁর চা তার অনুপস্থিতিতে কাপে পোকা পড়ে, সেই জন্যে ঢাকা দিয়ে রেখেছিলেন। চা চলকে পড়া ডিশের ওপর থেকে কাপটাকে কাগজের ওপর নামানো হয়েছিল বলে ছাপটা স্পষ্ট, এবং কাপের তলার রিংয়ের ছাপ তাই আকারে ছোট। অপর ডিশের তলায় সামান্য চা লেগেছিল, তাই বড় বৃত্ত, ছাপটা অস্পষ্ট। কাগজ বিছিয়ে দিলে স্পষ্টই বোঝা যাবে লোক দুটো সেন্টার টেবিলে মুখোমুখি বসেছিলেন, অর্থাৎ একজন বড় লম্বা আসনটায় আর অন্যজন সিঙ্গল সিটে। কিন্তু কিন্তু কথা থামিয়ে শান্তিবাবু ঘরের চারপাশটা ঘুরে তাকিয়ে কি যেন খুঁজলেন। তারপর টিপয়ে রাখা টেলিফোনটার দিকে এগিয়ে গেলেন, কিন্তু টেলিফোনে হাত না দিয়ে, এমনকি সেদিকে না তাকিয়ে দেওয়ালের গায়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন দেখে আমরাও সেদিকে এগিয়ে গেলাম। দেওয়াল ঘেঁষে যেখানটায় টেলিফোনটা রাখা ছিল সেখানে ফুট 4 উঁচুতে দেওয়ালের নীলাভ ডিস্টেম্পার কে যেন আঁচড়ে তুলে নিয়েছে। আঁচড়ের দাগটা স্পষ্ট এবং গভীর। আঁচড়ের ব্যাপারটা নিয়েই যে শান্তিবাবু ভাবিত হয়েছেন, মানে তখনও ভাবছেন, আমরা বুঝতে পারলাম। একটু পরেই হঠাৎ রুমাল দিয়ে ধরে টেলিফোনটা তুলে নিলেন স্ট্যান্ড থেকে। তারপর সেটা ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখে আবার রেখে দিতে দিতে শুধু বললেন, আই সি। ঘর থেকে বেরিয়ে ফ্ল্যাটের দরজা খুলে বাইরে চলে গেলেন হঠাৎ। কৌতূহলবশত আমরাও বাইরে এসে দাঁড়ালাম। বাইরে তখন আশপাশের ফ্ল্যাটের জনা কয়েক এসে দাঁড়িয়েছেন। কনস্টেবলরা ভিড় ঠেকাতে ব্যস্ত। সিঁড়ির ছেলেমেয়ের দঙ্গল একবার উঁকি মেরেই পালিয়ে যাচ্ছে বাড়ির অভিভাবকদের তাড়া খেয়ে। সিঁড়ির এক পাশে প্যাসেজের ওপর ডাক্তার কুশারির মৃতদেহটা সাদা চাদর টেনে ঢেকে রাখা হয়েছে।
শান্তিবাবু এগিয়ে গিয়ে চাদরটা তুলে কুশারির বাঁ হাতের কবজিটা তুলে ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। আমার দৃষ্টিও ততক্ষণে খুলে গিয়েছে। দেখলাম বাঁ হাতের তালুর পেছনে, মানে কোড়ে আঙ্গুলের তলায় নীলচে রং লেগে আছে। ঘড়ির ডায়ালের কাচের কিনারেও ময়লার আকারে সামান্য রং লেগে আছে। দেওয়ালের ডিস্টেম্পার, তাতে কোনো সন্দেহ নেই। তারপর মৃতদেহের দু পায়ের জুতো এবং মোজা খুলে কি যেন দেখলেন। ফটোগ্রাফারকে কানে কানে কি বললেন। পরে আবার ফ্ল্যাটে এসেই বসবার ঘরে ফিরে এলেন। এসে ঘরের চারপাশটায় ঘুরপাক খেলেন বারবার। তারপর দেওয়াল আলমারির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। আলমারির পাল্লা দুটোই স্বচ্ছ কাঁচ বসানো, ভেতরের তাকগুলো দেখা যায়। রাবার ক্লথের ওপরে ধবধবে কাপড় পাতা, তার উপরে সারি সারি অপারেশনের যন্ত্রপাতি, স্ক্যালপেল, নাইফ, সিজার্স, ক্ল্যাম্প, ফরসেপস, রিট্রাক্টার, আরও কত কি সারি সারি মৃত সৈনিকের মতো শুয়ে আছে। একেবারে নিচের তাকটাই কি চোখে পড়তেই তাড়াতাড়ি আলমারির পাল্লা খুলে ফেললেন শান্তিবাবু। রুমাল দিয়ে সাবধানে মাঝ বরাবর ধরে একটা রুল কাঠ তুলে নিয়ে আমাদের দেখালেন। কি এটা? আমি বললাম, খাতায় কষি টানা রুল কাঠ। বিমানগুপ্তও আমার কথায় সায় দিয়ে মাথা হেলালেন। স্টেনলেস স্টিলের রুল, সলিড ব্যাপার। কথাটা বলতে বলতে এক হাতে পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাস বের করে দুপাশ পরীক্ষা করে মন্তব্য করলেন আগের কথার জের টেনে। সাদা বাংলায় ডান্ডা। নাকের কাছে নিয়ে সেই সলিড ব্যাপারটির ঘ্রাণ নিলেন। আমি রসিকতা করার লোভ সামলাতে পারলাম না। বললাম, ঘ্রাণেও কিন্তু অর্ধেক খাওয়া হয়, শাস্ত্রে বলেছে। ওটা যদি ডান্ডাই হয়, আপনার কথা মতো। কৃত্রিম কোপ কটাক্ষ ছুঁড়ে শান্তিবাবু হঠাৎ গুপ্তকে ফলস ধমক দিলেন। ওহে ছোকরা, ডাক্তার কুশারি মাথায় কি তেল মাখতেন বলতে পারো? গুপ্ত অমনি বলছি স্যার বলেই বাথরুমের উদ্দেশ্যে ছুটলেন। আর বলেছ? শান্তিবাবু মুচকি হেসে বললেন। আমি বলছি, মিলিয়ে নাও গে। মহাভৃঙ্গরাজ, অনেক টাকবাজ পুরুষ যা ব্যবহার করে থাকেন। বাথরুম থেকে ছুটতে ছুটতে ফিরে এসে বিমানগুপ্ত বললেন, দুরকম তেলের শিশি দেখলাম স্যার বাথরুমে, নারকেল তেল আর মহাভৃঙ্গরাজ। ওকে, শান্তিবাবু বললেন। দেখো, এই ডান্ডা দিয়ে ডাক্তার কুশারিকে প্রথমে মাথায় আঘাত করা হয়, তারপর অজ্ঞান হয়ে গেলে। বাইদি বাই, একটা কথা বলতে ভুলে গেছি। ডাক্তার কুশারিকে ঘরের মধ্যে প্রথম আক্রমণ করা হয়, তারপর বাইরে টেনে নিয়ে গিয়ে স্ট্যাব করা হয়। 8:10 প্রথম ওর মাথায় আঘাত করা হয়, তারপর বাইরে টেনে এনে 9 জায়গায় ছুরি দিয়ে আঘাত করতে খুব বেশি হলে 2 মিনিট সময় লেগেছে। তার মানে তখনও পাড়ার আলোগুলো জ্বলছিল। হত্যাকারী অথবা হত্যাকারীরা ফ্ল্যাটের মধ্যে কিছু টুকিটাকি কাজ সেরেছে তারপরে, এবং দরজায় চাবি দিয়ে সরে পড়েছে নিজের আস্তানায়। শান্তিবাবুর একটি অদ্ভুত চার্মিং পার্সোনালিটি আছে, সেটা দীর্ঘ সময় একসঙ্গে থেকে বুঝতে পেরেছি। হত্যাকাণ্ডের মতো একটা নৃশংস ব্যাপার এবং তার পুলিশি তদন্তের মতো কাঠখোট্টা রুটিন ওয়ার্ক এই প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেও ক্লান্তি এবং বিরক্ত বোধ করিনি। এবং এমন জমে গিয়েছিলাম যেন এক ম্যাজিশিয়ানের শাক রেডি করে চলেছি। কোথা দিয়ে যে সময় কেটে গেছে খেয়ালই করিনি। লালবাজার থেকে লোক এসে পড়তে আমার চমক ভাঙল। তারা এসে শান্তিবাবুর নির্দেশ মতো নানা জায়গা থেকে হাতের ছাপ নিল, ঘরের ভেতরের আরও 2-4টে ছবি নিল। তারপর ডেড বডি পুলিশ হাসপাতালে চালান দেবার জন্যে ব্যবস্থা করে দিয়ে চলে গেল। বিমানগুপ্ত তার খাতা খুলে রিপোর্ট লিখলেন, আমার জবানবন্দিও তাতে থাকলো। অবশ্য শান্তিবাবু আমার কাহিনী বলায় কিছুটা সাহায্য করলেন। আমি অফিসে ইতিমধ্যেই আর একটা টেলিফোন করে দিয়েছিলাম থানায় গাড়ি পাঠানোর জন্যে। শান্তিবাবুর কাছ থেকে বিদায় নিয়ে বিমানগুপ্তের সঙ্গে পুলিশি জিপে ওঠার আগে আমি শান্তিবাবুকে আরও গোটা 2 প্রশ্ন করলাম ডাক্তার কুশারির মার্ডার কেস সম্বন্ধে। শান্তিবাবুর বিবৃতিটা আসলে আমার বুদ্ধিতে খুব স্পষ্ট হয়নি। তার ব্যাখ্যাটার পেছনে কি কি প্রমাণ আছে, অর্থাৎ কি কি পয়েন্টের উপর ভিত্তি করে তিনি হত্যার নেপথ্য কাহিনীটা গড়ে তুলেছেন, তা না জানা পর্যন্ত ব্যাপারটায় আমার কাছে কিছুটা ধাঁধার মতো মনে হচ্ছিল। কয়েকটি প্রমাণ উপকরণ অবশ্য তিনি দেখিয়েছেন হাতে নাতে, কিন্তু তার বাকি অনুমান, বাকি দেখা আমার কাছে খোলাসা হয়নি। আমি প্রশ্ন করতেই বিমানগুপ্তকে উৎসাহিত দেখালো। বুঝলাম পুলিশে কাজ করলেও গুপ্তের মগজেও খানিকটা ধোঁয়া ঢুকেছে। ব্যাপারটা স্পষ্ট করে বোঝা তার পক্ষে আরও জরুরি প্রয়োজন। শান্তিবাবু হেসে বললেন, আমি জানি ব্যাপারটা ভালো করে ব্যাখ্যা করিনি, অবশ্য করলেও আমি তো লেখক নই, আপনাদের মতো সুন্দর করে বোঝাতে পারতাম না। প্রথমে কি করে ব্যাপারটা মাথায় এসেছিল তা তো বলেছি। আমার তখনই মনে হয়েছিল
হত্যাকাণ্ডটা প্রচলিত ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড নাও হতে পারে। হত্যাকারী নিজেকে আড়াল করার জন্যে হয়তো ব্যাপারটা বারোয়ারি হত্যার মতো করে সাজিয়েছে। তবে আমি পোস্টমর্টেম রিপোর্ট এবং ফরেন্সিক রিপোর্ট না পাওয়া পর্যন্ত সরকারিভাবে বলতে পারছি না। যাক সে কথা। শান্তিবাবু দম নেবার জন্য একটু থামলেন। থেমে একটা সিগারেট নিজে ধরালেন এবং আমাকে একটা অফার করলেন। আমি নিলাম। উনি হাত বাড়িয়ে আগুন দিলেন। তারপরে বললেন, আপনারা কেউ খেয়াল করেছিলেন কিনা জানি না, ফ্ল্যাটের দরজায় আমি প্রথম ডাক্তার কুশারির নেম প্লেটের পাশে ইন শব্দটা দেখেছিলাম। তারপর পকেটে এবং ঘড়ির তলায় টিকিট দেখে বুঝলাম উনি একা ফেরেননি। চেম্বার থেকে ফেরার পথে আর কেউ সঙ্গী হয়েছিল এমন কেউ যিনি ওর বিশেষ পরিচিত। কারণ একবার বউবাজার থেকে শ্যামবাজার, পরে শ্যামবাজার থেকে সিঁথি, দুবারই কুশারি নিজে তাঁর টিকিট কেটেছেন এবং তিনি দৈবক্রমে সহযাত্রী হননি। তিনি সঙ্গে সঙ্গে ওর বাড়ি পর্যন্ত আসছিলেন। না হলে অমনভাবে ডাক্তার তাঁর টিকিট নিজের কাছে জমা রাখতেন না। দ্বিতীয়ত, নির্ভুল হত্যাকাণ্ডটি দেখেই আমার মনে হয়েছিল হত্যাকারী একজন এবং সে আলোয় হত্যা করেছে এবং হত্যা করার আগে অজ্ঞান করে নিয়েছিল। ফ্ল্যাটের ভেতরে ঢুকে আনন্দবাজার কাগজখানা আমার সন্দেহকে সমর্থন করল। দুটি মানুষের চা পানের চিহ্ন মিলল। অ্যাস্ট্রেতে সিগারেটের একটা টুকরো এবং তার তলায় খামের ছেঁড়া কাগজের ফালিটুকু। কুশারির সঙ্গে আমার একাধিকবার সাক্ষাৎ হয়েছিল। তিনি ধূমপান করতেন না আমি ভালো করেই জানি। তাহলে তাঁর অতিথি সিগারেটটি ধরিয়েছিল এবং সম্পূর্ণ খাবার আগেই অ্যাস্ট্রেতে ফেলে দিয়েছিল। সঙ্গে যে এসেছিল সে তাহলে তার ভাইপো অন্তত নয়। খামটি খোলার আগে কেউ যে সিগারেট অ্যাস্ট্রেতে ফেলেনি, খামের ছেঁড়া কাগজ তলায় থাকায় তা স্পষ্ট। খাম এবং ইনল্যান্ডখানা আজই এসেছে এবং বিকেল 4:30 ডেলিভারি ছাপ মারা আছে। অতএব অন্তত 5টার আগে চিঠি দুখানা বিলি হয়নি এবং খোলাও হয়নি। অতিথির সঙ্গে চা খেতে বসেছিলেন ডাক্তার। নিজের হাতে চা তৈরি করেও এনেছিলেন তিনি। কিন্তু খাবার আগেই তাকে হঠাৎ উঠে যেতে হয়েছিল সোফা থেকে। কোথায় গিয়েছিলেন তিনি? হঠাৎ কী এমন প্রয়োজন হয়েছিল যার ফলে চায়ের কাপে ডিশ চাপা দিয়ে রাখা হয়েছিল? টেলিফোন ধরতে উঠে গিয়েছিলেন পরে বুঝতে পারলাম। টেলিফোনে কথাবার্তা হবার পর তিনি নিজে কোনো নম্বরে ডায়াল করেছিলেন সামান্য ঝুঁকে দাঁড়িয়ে, অতিথির দিকে সম্পূর্ণ পেছন ফিরে। অতিথি সেই সময়টার সদ্ব্যবহার করেছিলেন ভারী লোহার রুল দিয়ে মাথার পেছন দিকে একটি মোক্ষম ঘা বসিয়ে। কাটা কলা গাছের মতো পড়ে গিয়েছিলেন কুশারি। টেলিফোন রিসিভার লেগে দেওয়ালের ডিস্টেম্পার আছড়ে গিয়েছিল। বাঁ হাতে বাঁধা ঘড়ি দেওয়ালে প্রচণ্ড চোট পেয়েছিল। ফলে ঘড়ির ব্যালান্স স্প্রিং ভেঙে কাঁটা 3টে স্তব্ধ হয়ে গিয়েছিল। কুশারির হাতঘড়ি অনুযায়ী সময় 8:10। আমাদের মাননীয় অতিথি তখন ডাক্তারের সংজ্ঞাহীন দেহটাকে সিঁড়ির চত্বরে নিয়ে গিয়ে খতম করেন। তারপর ফিরে এসে চায়ের কাপ দুটো সরান, ধুয়ে মুছে কাবার্ডে রেখে দেন। রুলটাতে হাতের ছাপ মুছে দেওয়াল আলমারির তলায় তাকে ফেলে রাখেন। কিন্তু কয়েকটি চুল এবং চুলের তেল যে তার গায়ে লেগে থাকলো তাড়াতাড়িতে খেয়াল করেন না। খবরের কাগজটি পর্যন্ত সেন্টার টেবিলের র্যাকে ভরে ফেলেন। উল্টে পড়া টিপয় এবং টেলিফোন ঠিক করে বসান। কিন্তু নিজের হাতের ভাঙা আংটির একটা টুকরো যে কখন খসে পড়ল তা খেয়াল করেননি। আলমারি থেকেই তিনি ছুরিখানা সংগ্রহ করেছিলেন, আবার ধুয়ে মুছে সেখানেই রেখে দিয়েছিলেন। ডাক্তারি অস্ত্রগুলির দিকে চোখ পড়তেই আমার প্রথমে ছন্দপতনটা চোখে পড়ে। সুবিন্যস্ত ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যে একখানা ছুরি নড়া দাঁতটির মতো শাড়ির মধ্যে বাঁকাভাবে যেন ঠেলে বেরিয়ে আছে দেখেই সন্দেহ হয়েছিল। ভালো করে নজর করতেই বাঁটের ফাঁকে এক বিন্দু জল চিকচিক করছে দেখতে পেয়ে গেলাম। ব্যাস, সব ব্যাপারখানায় জলের মতো স্পষ্ট হয়ে গেল। হত্যাকারী জানতে দিতে চান না ডাক্তার কুশারি মৃত্যুর আগে নিজের ফ্ল্যাটে ঢুকেছিলেন। জানতে দিতে চান না তার সঙ্গে তখন আরও কেউ উপস্থিত ছিলেন। কিন্তু অতি সাবধানীয় ব্যস্ততার মুহূর্তে কিছু ভুল করে থাকে। এই ভুল আকারে ছোট হলেও প্রকারে মারাত্মক। ডাক্তার কুশারি নিজের চেম্বার থেকে প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন, তেমনি আজও ফিরে এসেছিলেন। এসে নিজের ফ্ল্যাটের দরজা পর্যন্ত পৌঁছেছিলেন। হত্যাকারীর প্রমাণ করার বিষয় ছিল এইটুকুই, নিজের ফ্ল্যাটের দরজার বাইরে কয়েকজন গুপ্তঘাতকের হাতে নির্মমভাবে নিহত হয়েছেন অস্ত্রাঘাত দেখে তাই প্রমাণ হবে। কিন্তু হত্যাকারী দুটো মারাত্মক ভুল করলেন এইখানে। এক,
শেষ বিকেলের ডাকে আসা চিঠি দুটো সরিয়ে ফেলার কথা ভাবতে পারলেন না। 2. ডাক্তার কুশারির পায়ে ভুল জুতো পরালেন। আমি আর বিমানগুপ্ত দুজনেই একসঙ্গে বিস্ময়োক্তি করলাম। ভুল জুতো? হ্যাঁ, ভুল জুতো এবং মোজা। প্রথম মৃতদেহ দেখতে গিয়েই আমি চমকে উঠেছিলাম ডাক্তারের পায়ে দুরকমের শু দেখে। দেখতে হুবহু এক, কিন্তু একটি চামড়ার সোল, অন্যটি রাবারের। মোজাও কালো, কিন্তু নকশা আলাদা। একজন ডাক্তার এতখানি কালার ব্লাইন্ড নিশ্চয়ই হবেন না। বিশেষ করে একটা জুতোর কমফোর্ট অ্যাকোমোডেশন এক রকমের। ব্যবহারের জুতো চোখ বুজে পায়ে গলিয়েও বুঝতে পারা যায়। তখনই আমার মনে খটকা লেগে যায়। তারপর ফ্ল্যাটে ঢুকে তোমরা লক্ষ্য করেছিলে কিনা জানি না, আমি ওর জুতোর শেলফের কাছে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম। জুতোর শেলফে জুতো রাখার বদলে মাটিতে অনেক জোড়া নানা আকৃতির নানা রঙের জুতো এলোমেলো করে রাখা আছে। বুঝলাম উনি ছিলেন সেই ধরনের মানুষ যারা ইচ্ছের বিরুদ্ধে অনেকক্ষণ জুতো পরে থাকতে বাধ্য হন। ফলে জুতো অসহিষ্ণু যাকে বলে। ওর অনেক জোড়া জুতো ওর জুতোর শখ বা শৌখিনতা প্রকাশ করছে না। উনি জুতো বিলাসী ছিলেন না। আসলে জুতো পাল্টে পাল্টে উনি মুখ বদলানোর মতোই পায়ের স্বাদ বদলাতেন। ঘরে এসেই সর্বপ্রথমের কাজ ছিল পা থেকে জুতো খুলে ছুঁড়ে ফেলে দেওয়া। এ ধরনের মানুষ আপনারা সবাই কখনো না কখনো প্রত্যক্ষ করেছেন, যারা এ ব্যাপারে বেজায় গোছালো একমাত্র জুতোর ব্যাপারে ছাড়া। তাই হত্যাকারী পাশাপাশি পড়ে থাকা দুজোড়া কালো রঙের শু সংগ্রহ করে এনে কুশরীর পায়ে পরিয়েছিলেন, কিন্তু দুটো পাটি যাচিয়ে দেখেননি। অ্যাক্সিডেন্ট ব্যাপারটা হয়তো কাকতালীয়, কিন্তু ভাগ্য যখন বিরূপ হয় তখন সবই বিপক্ষে যায়। সুতোর জট তখন ফাঁসের রূপ নেয়। এই জুতো বদলের তলায় আর একটি মোক্ষম সূত্র সেঁটে গেল। কুশারির পায়ের তলায় ছোট্ট একটুখানি চাপা কাগজ কখন লেপটে গিয়েছিল। সম্ভবত বাথরুম থেকে ভিজে পায়ে বসবার ঘরে ফিরে আসার সময় খসে পড়া সেই 5 পয়সার টিকিটটার আঠালো দিকটা মারিয়েছিলেন কুশারি। ফলে সেঁটে গিয়েছিল টিকিটটা। টিকিটের ওপরে তারিখ এবং সময়ের সিল রয়েছে। সুতরাং সব ব্যাপারগুলো কেমন লেখা নাটকের মতো জমে উঠেছে বুঝতেই পারছেন। বুঝলাম, আমি সমীহ ভরা গলায় বলি, কিন্তু আনন্দবাজার কাগজখানা যে কোনো অফিসের টেবিল থেকে এনেছিল সেটা কি করে জানা গেল? অতি সাধারণ উপায়ে। শান্তিবাবু ঈষৎ লজ্জিত হাসি হাসলেন। খবরের কাগজের পৃষ্ঠার এক কোণে রাবার স্ট্যাম্পের বেগুনি রঙের কালি লেগে আছে। স্ট্যাম্প প্যাডের টিনের বাক্সটা বোধহয় খোলা অবস্থায় ছিল এবং তার ওপর কাগজ এবং কাগজের ওপর কনুই কিংবা হাতের চাপ পড়েছিল। আমি বললাম, আশ্চর্য, আপনার সূক্ষ্ম দৃষ্টি রীতিমতো উপন্যাস মশাই, কিন্তু সেই সঙ্গে কি বাস্তবও নয়? বিমানগুপ্ত উৎফুল্ল কণ্ঠে জানালেন, 100 বার। আমি বললাম, একটু লিফট দেবেন নাকি? থানা অবধি আপনার সঙ্গে? 100 বার। গুপ্ত আমার কথার প্রতিধ্বনি করে হাসলেন। পরদিন কাগজেই আমার নিহত একজন নাম দিয়ে ক্রমশ প্রকাশ্য রচনাটির প্রথম কিস্তি বেরিয়ে যাবার পর রীতিমতো সাড়া পড়ে গেল। নিউজ এডিটর আমাকে তার কামরায় ডেকে পিঠ চাপড়ে বললেন, সাবাস বরুণ, তুমি সার্কুলেশনের চটকা ভেঙে দিয়েছ। আজ কাগজ খুব টেনেছে বাজারে। আরও কয়েক হাজার বেশি ইমপ্রেশন দিলে ভালো হয়। বাই উইকলিতে তোমার স্টোরি রিপ্রিন্ট হচ্ছে। পরের কিস্তির জন্যে তৈরি হও। নিউজ এডিটর ধুরন্ধর মানুষ, এর বেশি আমাকে কিছুই বললেন না। কিন্তু আমার পরিচিত 2জন অ্যাসিস্ট্যান্ট এডিটরের মুখ থেকে বিস্তৃত বিবরণ পেলাম। আজ সকাল থেকেই নাকি টেলিফোনে কোয়ারি এবং কংগ্রাচুলেশন শুরু হয়ে গেছে। নিজের বাড়িতে বসেই নিউজ এডিটর প্রায় ডজনখানেক ব্রেকফাস্ট কল পেয়েছেন। খবরের কাগজের প্রভাতী প্রতিক্রিয়াকে সব নিউজ এডিটরই আশঙ্কা এবং আগ্রহ ভরে প্রত্যাশা করে থাকেন। সহকর্মীরা এবং বন্ধুরা দেখা হতেই হৈ হৈ করে তাদের আন্তরিক প্রশংসা জানালেন। এমন জ্যান্ত লেখা, এমন সাসপেন্স নাকি অনেককাল পড়েননি। আমি নিজে চিন্তিত হলাম। আমার এক স্বর্গত জার্নালিস্ট গুরুর সাবধান বাক্য স্মরণ হলো, পেন পয়জন অ্যান্ড পেনাল্টি। খবরের কাগজের কলমের এই দুমুখী বিপদ, স্লো পয়জনিং এবং সুইফট পয়জনিং, এর কবলে পড়ার আশঙ্কা অনেক সুস্থ ও সবল কলমচিরও থাকে। তেমনি উল্টো দিকেও একটু বেকায়দা হলেই হেভি পেনাল্টি। কলমের স্টিল নিব গুঁড়িয়ে যেতে বিলম্ব হয় না। পরবর্তী কিস্তির জন্যে তাই আমি এবার দুশ্চিন্তিত হলাম। গল্পের বাকি কাঁচা মশলার ধান্দায় আমাকে অগত্যা ব্যস্ত হতেই হলো।
থানায় টেলিফোন করে জানতে পারলাম পুলিশ যথারীতি তার রুটিন মাফিক কাজ করে এগিয়েছে। পুলিশ মোটা রেখায় চলে। ডাক্তার কুশারির ভাইপো শ্রীমান তরুণ কুমারকে শহরের এক হোটেল থেকে মাঝরাতে গ্রেপ্তার করা হয়েছে। কাকা ডাক্তার কুশারির হত্যাকাণ্ডের সঙ্গে তরুণ কুমার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, পুলিশ এরকম সন্দেহ করেছে। তরুণ কুমার ডাক্তার কুশারির হত্যার খবর পুলিশের মুখ থেকে প্রথম শুনেছে। এরকম বললেও পুলিশ স্বভাবতই বিশ্বাস করেনি। তাদের ধারণা হত্যার সন্দেহ থেকে গা বাঁচানোর জন্যেই তরুণ কুমার বাইরে রাত কাটাচ্ছিল। কিন্তু সে যাই হোক না কেন, তরুণ কুমারকে হোটেলের ঘরে যে অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে তার জন্যেও অন্তত পুলিশ কেস হবে। তরুণ কুমারের কাছে প্রায় 1000 খানেক টাকা পাওয়া গেছে এবং পাওয়া গেছে 12 ইয়ারি নামক নাট্য সংস্থার নায়িকা বুলবুলি সেনকে। শ্রীমতী বুলবুলিকেও পুলিশ হাজতে পুরেছিল, পরে সকালবেলা মুচলেকার শর্তে ছেড়ে দেয়। পুলিশ লকআপে তরুণ কুমারকে পত্রিকার তরফে ইন্টারোগেট করতে তক্ষুনি ছুটলাম লালবাজারে। অভাবিতভাবে সেখানে দেখা হয়ে গেল শান্তিবাবুর সঙ্গে। আমাকে দেখেই এক পাশে টেনে নিয়ে গিয়ে বললেন, এই হচ্ছে সাহিত্যিক, আমাদের বলায় আর আপনাদের লেখায় এখানেই তফাৎ। লেখাটা সেন্সেশনাল হয়েছে মশাই। আমি লজ্জিত হেসে বললাম, আপনার জামা কাপড় কাচিয়ে দিয়ে আসবো 2-1 দিন হয়তো। আমাকে থামিয়ে দিয়ে শান্তিবাবু বললেন, ওসব কাপড় চোপড় এখন রাখুন মশাই, পরের কিস্তিটার কথা ভাবুন। মাল মশলা কিছু জুটল? তরুণ প্রতিভার সঙ্গে সাক্ষাৎ হলো? আমি মাথা নাড়তেই বললেন, বাদ দিন তাহলে, ওখানে কিছু নেই। চলুন যাবেন একটা ইন্টারেস্টিং জায়গায়। আমি আগেই সম্মতিসূচক ঘাড় নেড়ে পরে জানতে চাইলাম কোথায়। 12 ইয়ারের ইয়ারনি, হিরোইন সন্দর্শনে। বুঝলাম বুলবুলি সেনের কথা বলছেন শান্তিপ্রসাদ। বললাম, পুলিশ তো তাকে ছেড়ে দিয়েছে, সেজন্যই তো আমরা তাকে একেবারে ছেড়ে দিতে পারছি না। আপনি যদি যাবেন চলুন। পথে যেতে যেতে আমি বললাম, আপনি কাল থানার ওসির সামনে হত্যার যে ব্যাখ্যা দিলেন, কই পুলিশ তো আপনার কথা কানে নিল না। আপনি নিজেও তো পুলিশেরই লোক। শান্তিবাবু হেসে বললেন, পুলিশ আমার অনুমান সিদ্ধান্ত কানে নেয়নি ঠিক না, নিয়েছে, খতিয়ে দেখছে, হাতে কলমে প্রমাণ মিলিয়ে দেখছে। কিন্তু বাইরের দিকে পুলিশি অনুশাসনের যান্ত্রিক একটা দিক আছে, তার একটা কঠোর কঠিন ক্রুড মেথড আছে। সেই মেথডিক্যাল ওয়ার্ক তাকে করতেই হয়, সমস্ত স্টেজগুলির মধ্যে দিয়ে যেতে হয়। ফলে দেশের সাধারণ লোক ভাবে পুলিশ হৃদয়হীন তো বটেই, মস্তিষ্কহীনও সেই সঙ্গে। সে কাকে ধরতে কাকে ধরে, কাকে ছুঁতে কাকে ছোঁয়। বাই দি বাই, পকেট থেকে মুখরোচক চুরুটের খাপ বের করে একটা চলবে কিনা ভঙ্গিতে ভুরু নাচালেন। আমি ওর হাত থেকে একটি চুরুট নিলাম। চুরুটের খাপ পকেটে রেখে দিয়ে শান্তিবাবু নিজের চুরুটটিকে প্রথমে দুরুস্ত করে নিয়ে মুখস্থ করতে করতে বললেন, পোস্টমর্টেম আর ফরেন্সিক রিপোর্ট যা পাওয়া গিয়েছে তাতে আমাদের কালকের অনুমান সত্যি। এই স্টিলের ডান্ডা দিয়েই ডাক্তারকে প্রথমে কাবু করা হয়, তারপর 9টি ভাইটাল পয়েন্টে সার্জনস নাইফ দিয়ে স্ট্যাব করা হয়। জামা কাপড়ের ওপর থেকেও তারা নির্ভুলভাবে টার্গেট হিট করেছিল। তবে প্রথম স্ট্যাবিং একেবারে হার্টে এবং সঙ্গে সঙ্গেই মৃত্যু ঘটে। আঘাতগুলো শায়িত এবং অনড় অবস্থায় করা হয়েছিল। মৃত্যুর সময়টা 7:30 থেকে 8:30টার মধ্যে যে কোনো সময়ে। মৃত্যুর ঠিক আগেই তিনি চা পান করেছিলেন, তার প্রমাণ পাওয়া গিয়েছে স্টমাক স্টাডি করে। টেলিফোন রিসিভারে আর দরজার হাতলে একই হাতের ছাপ পাওয়া গিয়েছে, যে ছাপ ডাক্তার কুশারি কিংবা তরুণ কুশারির নয়। আচ্ছা শান্তিবাবু, এই হত্যা যদি রাজনৈতিক নয় তাহলে এর পেছনের উদ্দেশ্যটা কি বলতে পারেন? কাল বিকেলের ইনল্যান্ড খানা তো লাল কালিতে লেখা নকশাল অ্যাকশন স্কোয়াডের শাসানি চিঠি ছিল শুনলাম। আপনি আমাকে কিন্তু কাল বলেননি। চুপ করে চুরুটের নীল ধোঁয়া ছাড়তে ছাড়তে শান্তিবাবু বললেন, বলিনি তার কারণ এই হত্যাকাণ্ডের সঙ্গে ওর সরাসরি কোনো সম্পর্ক নেই। আপনি কিন্তু আবার ধোঁয়া ছড়াচ্ছেন। না না, ধোঁয়া তো কিছু নয়। আমি সরাসরি সম্পর্ক নেই বলে এই বোঝাতে চাইছি যে বা যারা ওই চিঠিতে ডাক্তার কুশারির মুন্ডু নেবে বলে শাসিয়েছে তারা কখনো কাল ওর গায়ে হাত দেয়নি। তবে ওই চিঠি যে হত্যাকারীকে হঠাৎ উৎসাহিত করেনি এ কথা হলফ করে বলা শক্ত। কারণ দেখা যাচ্ছে চিঠিতে তিনি আগন্তুক অর্থাৎ হত্যাকারীর সামনেই খুলে পড়েছেন। এই হত্যার তাহলে উদ্দেশ্য? শান্তিবাবু হাসলেন। খুনের ওইটিই তো চাবিকাঠি, মোটিভ। ওটা হাতে পেলে তো হত্যাকারীকেও প্রায় হাতে পাওয়া হয়ে গেল। মশাই,
উদ্দেশ্য এখনই বলা আমার পক্ষে সম্ভব নয়। অর্থ অথবা ঈর্ষা। আর হ্যাঁ, একটা কথা বলা যায় বোধহয়, এই হত্যাকাণ্ডটি রমণী ঘটিতও হতে পারে। মানে মানে নারী এই হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষে বা পরোক্ষে জড়িয়ে থাকতে পারে। আপনি অ্যাস্ট্রের মধ্যে সিগারেটের টুকরোটা ভালো করে লক্ষ্য করেছিলেন কি? জানি তেমন লক্ষ্য করেননি। করলে একটা রেড সিগন্যাল দেখতে পেতেন। রেড সিগন্যাল? আমি হাঁ হয়ে তাকিয়ে থাকি। হ্যাঁ, রেড তো বটেই, সিগন্যালও বই কি। সিগারেটের গোড়ায় লিপস্টিকের দাগ। আমি প্রথমে পান ভেবেছিলাম, কিন্তু আর একটি শৃঙ্গার চিহ্ন, রঙিন টিপ বুক পকেটে চোখে পড়ায় পরে মত পরিবর্তন করি। ফরেন্সিক আরও পরে আমাকে কনফার্ম করে। ডাক্তার কুশারি সম্বন্ধে তাহলে? হ্যাঁ, তার জীবন শিশুনাট্য ছিল না। তিনি স্ত্রী ভূমিকা বর্জিত ছিলেন, এ কথা ভাবার কারণ নেই। তার ফ্ল্যাটে অনেক সময়ই নানাবিধ মহিলা আনাগোনা করতেন, প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে। তরুণ কুমার কিন্তু আমাকে মুগ্ধ করেছে মশাই। ছেলেটি সম্বন্ধে খুড়োর মুখে এবং লোকমুখে যেসব বিশ্লেষণ শুনেছিলাম তা ঠিক নয়। খুড়োর সম্পর্কে কিন্তু সে একটিও বিরূপ মন্তব্য করেনি, এমনকি ডাক্তারের এই জীবনের সম্বন্ধে একটি অক্ষরও উচ্চারণ করেনি। ডাক্তার কুশারির উত্তরাধিকারী বলতে তো ওই একজনই, প্রপার্টি বলতে যা কিছু মৃত্যুর পর তরুণ কুমারই তাহলে পাচ্ছে। চুরুটের ধোঁয়ার ফাঁক দিয়ে জুলজুল করে তাকালেন শান্তিবাবু। বুঝেছি আপনি কি বলতে চাইছেন। শুধু লাভ খতিয়ান দিয়ে সব বিচার চলে না, প্রমাণ চাই। অ্যালিবি জিনিসটা উড়িয়ে দেবার নয়। খুনের সময় তরুণ কুমার স্টেজে, পুরোদস্তুর অভিনয় চলেছে। এই নাটকে নায়ক স্বয়ং তরুণ, নায়িকা বুলবুল। সপ্তাহে 3 দিন অভিনয়, নাম করেছে বইটি। আর বেশি কথা হলো না। হরিতকি বাগান লেন, যেখানে একটা মোচড় খেয়ে অন্য রাস্তার কাছে আত্মসমর্পণ করেছে, সেখানে ট্যাক্সি থেকে নামলাম আমরা। ট্যাক্সি ছেড়ে দিয়ে শান্তিবাবু চোখের ইশারায় একটি দোতলা বাড়ির একটি বিশেষ জানালা দেখালেন। জানালার দিকে তাকিয়ে দেখতে পেলাম একটি মেয়েলি হাত জানালার পর্দা টেনে দিচ্ছে। হাতের মালিকাকে দেখতে পেলাম না, তবে সে যে তরুণী হবে তাতে সন্দেহ নেই। হয়তো জানালা থেকেই লক্ষ্য করেছিল, না করার কারণ নেই। হরিতকি বাগান লেনের এই টাইনটের মধ্যে ট্যাক্সি কমই ঢোকে, ঢুকলেও বিকেল ঘেঁষা শেষ দুপুরে। এখন প্রায় ঘুঘুডাকা নির্জনতা। সারা দুপুর ক্রিকেট পেটা ছেলেগুলোও এই সময় ঘরে ঢোকে। চৌবাচ্চায় কলের জলের শব্দ ছাড়া স্কুল কলেজ ছুটির দুপুরে এই শেষ প্রহরে অন্য শব্দ নেই। তাই ট্যাক্সির শব্দ এবং পরিশেষে সিঁড়িতে জুতোর মশমশ ধ্বনি বুলবুলি সেনকে কৌতূহলে আকৃষ্ট করেছিল। দরজার পর্দা সামান্য সরিয়ে অর্ধাঙ্গিনী হয়ে দাঁড়ালো। তার 5 ফুট 7-8 ইঞ্চি দুরন্ত ফিগারের দিকে তাকিয়ে আমি থ হয়ে গেলাম। খবরের কাগজে মঞ্চকথা বিভাগে যে ছবি দেখেছি শ্রীমতীর, তার সঙ্গে এর দিনে রাতের ফারাক। গানের কথাগুলোর লিখিত চেহারার সঙ্গে সুরে তালে কণ্ঠে বেজে ওঠা রূপের যে তফাৎ। সেই মঞ্চসফল রূপশ্রী যখন দ্রুত সমাপ্তির পথে, আবৃত অনাবৃত দেহে তখনও কিছু কিছু ফিনিশিং টাচ বাকি। শরীরে একটা বাটিক প্রিন্ট ফার্স্ট রাউন্ডে জড়ানো, খোঁজখাঁজ এখনও দ্রুত হস্তক্ষেপের অপেক্ষায়। মাথায় চুলের তাল যেন দোমেটে অবস্থায়, মুখের ফাউন্ডেশনে এখনও কি যেন না ধরেছি, চোখের কাজ বাকি। আইলাইনার তার রুট ঠিক করেনি এখনও, ভ্রু তৈরি, ঠোঁটে পলাশকুড়ি মতো রং ধরেছে, কিন্তু জামা এখনও বাছাই করা হয়নি। আঁচলে গা ঢাকা দেওয়া ভঙ্গিতে দাঁড়িয়ে বুলবুলি জানালো, কোত্থেকে আসছেন? হাড়ের ছড়িটার মাথায় ঢাউস ঢাউস পাথুরে আংটিবহুল হাতের মুঠোটি বিশেষ দ্রষ্টব্যের মতো সামনে বাড়িয়ে রেখে শান্তিবাবু অম্লান বদনে বললেন, কেন্নগড় থেকে। কিন্তু সে কথা কোনো পয়েন্ট নয়। আমরা এসেছি আপনার সঙ্গে। বুঝেছি, পাশের ঘরে বসুন, আমি আসছি। আপনি তাহলে? শান্তিবাবু মফস্বলী পয়সাওয়ালা প্রৌঢ়ের মতো বিস্ময়ে মুখ বেদন করলেন। অদ্ভুত সুরেলা গলায় হেসে উঠল বুলবুলি। কেন, পছন্দ হলো না? বিষম খাওয়ার মতো গলায় হাসি এবং কাশি মিশিয়ে শান্তিবাবু বললেন, না না, হতেই হবে। পাশের দরজার পর্দা সরিয়ে আমরা একটি অপরিসর স্বল্পালোকিত বৈঠকখানায় ঢুকে একটি সস্তা সোফা সেটের ওপর বসলাম। আমাকে চোখ টিপে শান্তিবাবু মশার মতো গলায় কানে কানে বললেন, গ্রিন রুম বিউটি কেমন লাগলো? আমি লজ্জা পেলাম। বুলবুলির দিকে আমি একদৃষ্টে তাকিয়েছিলাম, হয়তো সেইটা লক্ষ্য করেই কথাটা বলা হলো। আমি শুধু অপ্রস্তুত হাসি হাসলাম। একটু পরই বুলবুলি এলো।
বুলবুলি পাখির মতোই রঙিন এবং স্মার্ট চেহারায়, হাতে 2 পেয়ালা চা আমাদের দুজনের হাতে তুলে দিতে দিতে বলল, হ্যাঁ এবার বলুন কি ব্যাপার। তার আগে পরিচয় করিয়ে দিই, ইনি একজন নাটক লেখক, নাম বরুণ চন্দ, আর আমি কেন্নগর নাট্য পরিষদের সেক্রেটারি। আমরা এসেছিলাম আপনার সঙ্গে কোনো অ্যাগ্রিমেন্ট করা যায় কি না, কিন্তু আপনি বোধহয় এক্ষুনি বেরোচ্ছিলেন। না না, ব্যস্ত হবার কিছু নেই, একটু পরেই না হয় বেরোবো। কিন্তু আজ্ঞে, 12 ইয়ারের নাটক ছাড়া তো অন্য কোথাও আমার অভিনয় করার স্বাধীনতা নেই। আপনাদের পরিচালকদের পারমিশন যদি আমরা জোগাড় করি, মানে আমাদের তো একটা দিনের ব্যাপার। আপনাকে অবশ্য যথাযোগ্য সম্মান দক্ষিণাই দেব। আসলে কি জানেন, হিরোইন আমাদের ঠিকই ছিল, কিন্তু গত রাত্রে হঠাৎ 2 মহলায় আপনার অভিনয় দেখে আমাদের দুজনেরই তাক লেগে গেছে একেবারে, বিশেষ করে প্রথম 2টো সিনে। কথাটা শেষ না করে গদগদ চোখে শান্তিবাবু তাকিয়ে রইলেন বুলবুলির দিকে, অকপট একটা গ্রাম্য ভঙ্গি ফুটিয়ে। কিন্তু আমার মনে হলো শ্রীমতী যেন হঠাৎ নড়ে বসল। তার চোখের অ্যাপারেচার ছোট হয়ে কিছু বিদ্ধ করার চেষ্টা করল এমন মনে হলো। মুহূর্ত কয়েকের অস্বস্তি ঝাঁকিয়ে সরিয়ে দিয়ে কেমন শিথিল গলায় সে কথা বলল, বিশেষ করে প্রথম 2টো সিনে। কথাটা যেন প্রশ্নও নয়, বিস্ময়ও নয়, বুঝি শান্তিবাবুর উচ্চারিত কথাটিরই ঈষৎ স্খলিত পুনরুক্তি। শান্তিবাবুও সঙ্গে সঙ্গে লজ্জিত গলায় মাফ চাইলেন। অবশ্যই বলতে সংকোচ বোধ করছি, আপনার পুরো অভিনয় দেখার সৌভাগ্যকাল হয়নি। আমার হঠাৎ শরীরটা অসুস্থ হয়, বোঝেননি তো, বয়স হয়েছে। ইস, ও কি, আপনার হাতে কি হলো? বুলবুলি চমকে নিজের হাতের স্টিকিং প্লাস্টার লাগানো আঙুলটার দিকে তাকিয়ে হেসে ফেলল। ও কিছু না, কাল আঙুলটা একটু কেটে গিয়েছিল। শান্তিবাবু মাথা ঝাঁকিয়ে বললেন, না না আমি। তারপর হাত বাড়িয়ে বুলবুলির বাঁ হাতের কাছটায় একটা আঙুল ছুঁয়ে আমাদের দুজনকেই অবাক করে দিয়ে বললেন, আমি এই ফোলাটার কথা আসলে। হাসলেন একটু সরল বোকা বোকা গলায়। আঙুলের স্টিকিংটা আমি লক্ষ্যই করিনি, এমনভাবে লাগিয়েছেন আমি ভেবেছিলাম শাঁখের আংটি হবে। বুলবুলির মুখে 2-3 রকমের রং বদল হলো। ভেতরে ভেতরে সে কেমন একটা অস্বস্তিতে ভুগছে বুঝতে পারা গেল। সে ফ্যাকাশে হেসে বলল, ওহ, এটা ইঞ্জেকশনের দাগ, একটু আগে। শান্তিবাবু বেজায় ব্যস্ত হয়ে শুধালেন, আপনার শরীর খারাপ, অসুস্থ? ইস, আমরা তাহলে নিশ্চয় ডাক্তার বাড়ি বেরোচ্ছিলেন। আসুন বরুণবাবু মশাই, ভদ্রমহিলাকে। ব্যস্ত বাগিসের মতো উঠতে গিয়ে চায়ের কাপ ডিশ সেন্টার টেবিলের ওপর উল্টে পড়তে পড়তে যদি বা বেঁচে গেল, কিন্তু টেবিলের কিনারে রাখা শান্তিবাবুর সোনার সিগারেট কেস আর রুমালটা ধাক্কা লেগে বুলবুলি সেনের পায়ের ওপর গিয়ে পড়ল। বুলবুলি নিচু হয়ে সেটা কুড়িয়ে আবার যথাস্থানে রাখতে রাখতে বলল, আপনি বড় বেশি ব্যস্ত হন, বসুন। ও কিছু না, আমার শরীর ভালোই আছে, সামান্য একটা ইঞ্জেকশন আমি নিজেই নিয়েছি একটু আগে, আপনারা ব্যস্ত হবেন না। ইঞ্জেকশন আপনি নিজে হাতে নিয়েছেন? হাঁ করে বিশ্বের 8ম বিস্ময় দেখেছেন এমন মুখভাব করে বললেন, আপনি শুধু একজন ব্রাইট স্টারই নন, বিদুষী মহিলাও। চিকিৎসা শাস্ত্রেও আপনার ব্যুৎপত্তি। সত্যি যত দেখছি আপনাকে, হাত জোড় করে গুণমুগ্ধ ভক্তের মতো এই প্রায় বৃদ্ধ ভদ্রলোক নমস্কার করলেন। আপনার সত্যিকারের অ্যাপ্রিসিয়েশন এখনও হয়নি। মিস সেন, আপনি স্টেজ থেকে বেরিয়ে আসুন, ফিল্মে জয়েন করুন। আপনার মতো প্রতিভা। বুলবুলি স্বচ্ছন্দ হাসল এতক্ষণে। অত প্রশংসা আমাদের শুনতে নেই, কিন্তু তাছাড়া আপনার মতো প্রবীণ লোকের মুখ থেকে শুনলে লজ্জাই পাই। তাছাড়া প্রতিভা টতিভা কিছুই নয়, পেটের দায়ে একসময় নার্সিং শিখেছিলাম, ইঞ্জেকশন দিয়েই হাতে খড়ি হয়েছিল। একটু পরে হরিতকি বাগান লেনের সেই বাড়ি থেকে বেরিয়ে আসতে আসতে শান্তিবাবু আবার মশার মতো সরু গলায় বললেন, ছুঁচ দিয়ে শুরু, ফাল দিয়ে শেষ, হাতে খড়ি দিয়ে শুরু হয়েছিল। হাতে খড়ি পরিয়ে তোমায় বরণ করে অন্তপুরে নিয়ে যাওয়া হবে, বিলম্ব বেশি নেই। আমি নিজের কানকে যেন বিশ্বাসই করতে পারলাম না। গল্পটা শেষ করার দায়িত্ব লেখক হিসেবে আমার, তাই ওই হরিতকি বাগানের এপিসোডের পরেও আরও কয়েক ছত্র যোগ করতেই হলো। বুলবুলি সেনের আসল নাম বন্দনা সেন। বছর 4 আগে, তখনও সে নীলরতন সরকার হাসপাতালের স্টাফ নার্স, এসেছিল কুশারীর নার্সিংহোমে রোগিণী হিসেবে। এই নার্সিংহোমের একটা গোপন সুনাম ছিল, তাই বন্দনা অ্যাবর্শন করাতে ওখানে এসেছিল, কিন্তু কুশারীর হাত থেকে ফিরে যেতে আর পারেনি। চেহারায় বেঁটেখাটো রোগাপটকা মানুষ হলে কি হবে, ডাক্তার স্বভাবে ছিলেন বড়শির মতোই, মজবুত রকমে বাঁকা এবং তীক্ষ্ণ। ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে হলো তাকে। সেই থেকে ফিজিক্যাল এক্সপ্লয়টেশন
এবং নিয়মিত যাতায়াত। হাসপাতালের কাজ ছেড়ে দিয়েছিল বন্দনা, নাম পাল্টিয়ে বুলবুলি হয়েছিল এবং পেশাদারি মঞ্চে নেমে নামও করেছিল। দিন চলছিল এইভাবে, কিন্তু মনে সুখ ছিল না বুলবুলির। অপমানের জ্বালা এবং ঘৃণা জিঘাংসার বাষ্পে রূপ নিত মনের মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত কাজে দানা বাঁধত না। এমন সময় হঠাৎ বারোইয়ারি দলের সঙ্গে তার কন্ট্রাক্ট হয় এবং সুদর্শন শিল্পী তরুণ কুশারির সঙ্গে প্রণয়ের পর্ব শুরু হয়ে যায়। গোল বাঁধল এখান থেকেই। বুলবুলির সঙ্গে গুপ্ত প্রণয়ের কথা জানতে পেরে গেলেন ডাক্তার, রীতিমতো শাসিয়ে দিলেন এবং অবিলম্বে বারোইয়ারির কন্ট্রাক্ট নাকচ করতে নির্দেশ দিলেন। ধৈর্যের শেষ সীমায় এসে পৌঁছেছিল বুলবুলি। জীবনে অনেক ঠেকে ঠেকে ঘা খেয়ে খেয়ে শক্ত হয়ে ওঠা মেয়ে সে। বুঝেছিল ডাক্তার বেঁচে থাকতে তার আর নিস্তার নেই, অথচ মনে প্রাণে সে তখন ঘর বাঁধার স্বপ্ন দেখছিল, এবং সে স্বপ্ন ডাক্তারের ভাইপোকে নিয়েই। এইরকম মানসিক অবস্থায় সেদিন সিঁথির ফ্ল্যাটে এসেছিল সে। অবশ্য তখনও হত্যার কোনো পরিকল্পনা তার মাথায় ছিল না। মাথায় এলো ডাক্তারের সদ্য পাওয়া চিঠিখানা দেখে। সেই চিঠিতে হত্যার ভয় দেখানো হয়েছিল এবং ডাক্তার রীতিমতো ভীত হয়ে পড়েছিলেন। তিনি বুলবুলির পরামর্শও চেয়েছিলেন। সিগারেট টানতে টানতে বুলবুলি চিন্তা করেছিল, তবে সে চিন্তা ডাক্তারের বাঁচার উপায় খুঁজতে নয়, মৃত্যুটাকে কিভাবে বারোয়ারি রূপ দেওয়া যায় তারই দ্রুত খসড়া তৈরি করেছিল সে মনে মনে। তারপর বুলবুলির পরামর্শ মতো লালবাজারে টেলিফোন করার পর যখন বরানগর থানার নম্বর ডায়াল করতে পিছু ফিরে ঝুঁকেছিলেন ডাক্তার কুশারি, ঠিক তখনই স্টিলের ডান্ডার প্রচণ্ড আঘাতে তাকে ধরাশায়ী করে ফেলে বুলবুলি। মাত্র 43 কেজি ওজনের দেহটাকে ফ্ল্যাটের বাইরে টেনে নিয়ে যেতে বুলবুলির মতো বলিষ্ঠ দেহ মেয়ের খুব অসুবিধে হয়নি। পরবর্তী কার্যক্রম আপনারা আগেই শুনেছেন, শুধু ক্লু সম্পর্কে একটু বলা দরকার। শান্তিবাবু প্রথম ক্লু পেয়েছিলেন ডাক্তারের বুক পকেটে, আলিঙ্গনকালে খসে পড়া কপালের টিপ। দ্বিতীয় ক্লু শাঁখের আংটি, কোনো পুরুষের আঙুলের নয় বুঝতে পেরেছিলেন তিনি। তৃতীয় সংকেত লিপস্টিক আঁকা সিগারেট টুকরা। চতুর্থ সংকেত বুলবুলির অ্যালিবির বিরুদ্ধে একটি মারাত্মক সূত্র। হত্যাকালে তিনি স্টেজে অভিনয় চালাচ্ছিলেন এ কথা সত্যি নয়, এক্সট্রা অভিনেত্রী সে সময় প্রক্সি দিচ্ছিল। থার্ড অ্যাক্টে অবশ্য বুলবুলি স্টেজে নেমেছিল। মেয়েরা সত্যি বড় অ্যাক্ট্রেস, কোল্ড ব্লাডেড ক্রিয়েচার তারা, স্বভাবতই নার্ভ শক্ত হয়। ডাক্তারের হত্যার কথা ভাইপোকে পর্যন্ত সে ঘুণাক্ষরে জানতে দেয়নি, কিন্তু শান্তিবাবুর নাতনি দৈবক্রমে সে রাতে ওই থিয়েটার দেখতে গিয়েছিল। মজা করে সে নায়িকা বদলের গোঁজামিলের কাহিনী বলেছিল। শান্তিবাবু শুনতে পেয়ে গিয়ে অনুসন্ধান করেন। থিয়েটার হল থেকে ফটোগ্রাফ নিয়ে নার্সিংহোমের কেরানির কাছে খোঁজ করেন। ফলে নীলরতনের চাকরির ইতিহাস স্তক বেরিয়ে পড়ে। অনুমানগুলোকে জুড়ে একটা সম্পূর্ণ কেস হিস্ট্রি তখন স্বভাবতই তৈরি হয়ে যায়। আমার গল্প এবং নটেগাসও এখানেই খতম। ধন্যবাদ।